their governance instead of the elites. আচ্ছা, মানে অন্য কেউ বলবা আর একটু কম্প্রিহেন্সিভ ওয়েতে কেন তারা এলিটদের বিরোধিতা করতেছে? হঠাৎ করে তাদেরকে এলিটদের বিরোধিতা করার জন্য মানে লাগতে হইলো কেন? মানে গ্রুপ অফ পিপল, why they are so serious and they are তোমার হচ্ছে to some extent too much কি বলবো যে মানে concerned about the elite politics? কারণ স্যার এলিটটা হচ্ছে টু মাচ প্রিভিলেজড আর ওরা হচ্ছে ডিপ্রাইভড। Okay, one thing. Another, any issue? স্যার ক্লাসিক লিবারিজম আর হচ্ছে যে নিউ লিবারিজমের কথা যদি বলি, ওখানে তো স্যার বলা হচ্ছে ফ্রি মার্কেট, যেটা মানে রিচাররা রিচ হতে থাকবে আর পুয়াররা অলওয়েজ ডিপ্রাইভ হতে থাকবে, সেজন্যই হয়তো স্যার এখানে কানেক্টেড। আচ্ছা, আর কেউ একটু কম্প্রিহেন্সিভ ওয়েতে যাতে আমরা সবাই বুঝি। মাশাই? It's mainly because of the prevalent prejudice that the elites will always be the oppressive ones in the society and ইম্পর্টেন্ট ওয়ান, এই ইম্পর্টেন্ট ওয়ান খেয়াল রাখো। ডেমোক্রেসির একটা ইন্টারেস্টিং লুফুল আছে। আমার যদি আলোচনায় কোনো সমস্যা হয় আমাকে জানাবা। এখন ইন্টারনেট লাইন একটু ফ্লাকচুয়েট করে সন্ধ্যার পরে, আমি না হলে মোবাইল ডাটাতে চলে যাব। কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার, কথা শোনা যাচ্ছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, দ্য ইস্যু ইজ দ্যাট ডেমোক্রেসি যখন থেকে ইউরোপে ডেমোক্রেসি হলো, পশ্চিমে ডেমোক্রেসি হলো, মেজরিটি অফ ইউ অলরেডি টেকেন দ্য কোর্স SOC 101। তোমরা সেখানে একটা পলিটিক্স একটা পার্ট ছিল না, দেখছো না? যে when you talk about the politics, when you talk about the democracy, mostly এটা কোন ডেমোক্রেসি? এটা একটা এলিট ডেমোক্রেসি, সোসাইটিতে যারা এলিট, তাই না? সো ইউরোপে যখন তোমার হচ্ছে ইভেন ওয়েস্টার্ন সোসাইটিতে আমরা যদি ডেমোক্রেসির উত্থানের কথাও বলি, এটা তো ইট ইমার্জড, এটা তো একটা ইউরোসেন্ট্রিক এমনি আইডিয়া। সো ইউরোপে যখন তারা ডেমোক্রেসির কথা বললো, রিপ্রেজেন্টেশনস অফ দ্য পিপল এর কথা বললো, এট দ্যাট মোমেন্ট দে আর কশাস অ্যাবাউট ইট। মানে এটা একটা হিডেন, মানে এটাকে কি বলবো, হিডেন সিগনিফিকেন্স অফ তোমার হচ্ছে কি বলবো ডেমোক্রেসি, যে তারা সে সময় যদিও বলছিল যে রিপ্রেজেন্টেশনস অফ দ্য পিপল, সবকিছু পিপল সবকিছু বলতেছিল, বাট দে আর আরে ভাই তোরা তো ভাই গন্ড অগা মূর্খ, তোদের কি দিয়ে কি শাসন হবে নাকি? হ্যাঁ, সো শাসনটা থাকবে এলিটদের হাতে, ক্ষমতাটা থাকবে কাদের হাতে, বুঝছো কিনা? এলিটদের হাতে। এই জন্য তুমি দেখবা, যেমন থিঙ্ক অ্যাবাউট দ্য বাংলাদেশি, এটার নাম কি, অ্যাসেম্বলি। বাংলাদেশের অ্যাসেম্বলিতে কাদের তোমার জয় জয়কার? বিজনেসম্যান, ব্যবসায়ী, তাই না? মিলিটারি ম্যান, তাই না? এখন ওটাও একটু কমে গেছে। ইট ইজ নট অনলি অ্যাবাউট বাংলাদেশ, তুমি সে সময় সেই কান্ট্রিগুলোতেও দেখো, দোজ ওয়ার দ্য এলিট প্রিভিলেজ গ্রুপ। এই গ্রুপরাই হচ্ছে ডেমোক্রেসিটাকে কন্ট্রোল করতো। সো মানে উই টকিং অ্যাবাউট দ্য ডেমোক্রেসি, but it is not the true representations of the people. Rather, in the name of the democracy, a large chunk of the people, the privileged portion of the people, they occupied the power and they operated the power upon the lay people. এটা হচ্ছে তাদের একটা লার্জ চাঙ্ক অফ পিপলের মাথার মধ্যে এই জিনিসটা খেলছে, বুঝছো জিনিসটা? বুঝছো? সো তখন তারা চিন্তা করলো, ইউ আর দ্য এলিট ইন দ্য নেম অফ ডেমোক্রেসি, মানে তুমি এই মানে অপকর্মটা করেছো, সো উই আর এগেইনস্ট দিস ওয়ান। এটাই হচ্ছে মানে রিঅ্যাকশন, মানে হচ্ছে এগেইনস্ট ডেমোক্রেসি, রিঅ্যাকশন এগেইনস্ট তোমার হচ্ছে এলিট। বুঝছো সহজ ভাষায়? ক্লিয়ার? yes sir, জি স্যার। রহমান, KM Rahman? yes sir. Okay, or anyone would like to add anything else? What actually the term মানে মানে এর দ্বারা আর কিছু বোঝায়? কমন উইল থাকবে স্যার একটা, মানে যে স্যার এটা তো অলরেডি ব্যাখ্যা করছেন আসলে। হ্যাঁ, আর anything I would like to add? Anything? Do you think it is something negative or positive, or it is something মানে unacceptable or acceptable? What do you think? তোমার মতামতটা কি? আমার কাছে তো নেগেটিভ লাগে স্যার, আমার পার্সপেক্টিভে। স্যার শোনা যাচ্ছে না নাকি? Yes please, Masuda বলো। I can hear you, Masuda. You can hear me? Yes please, I can hear you, but তোমার সাউন্ডটা খুবই লো। Now can you hear me now? Yeah, right now we can hear you. Hello. Can you hear? Yes please. আচ্ছা, কৃষক প্রজা পার্টি যে ছিল, is that an example of populism? কৃষক প্রজা পার্টিকে তুমি কি অর্থে পপুলিস্ট? আমি তো তোমাদেরকে ওই জন্যই বলতেছি যে পপুলিজমটাকে তোমরা পজিটিভলি দেখো না নাকি নেগেটিভলি দেখো? ও বলতেছে নেগেটিভ। না স্যার, এটাকে তো না পজিটিভলি স্যার, পপুলিজমকে পজিটিভলি দেখা হয় স্যার। এক্সপ্লেইন করতেন স্যার লেফট উইং রাইট উইংটা।
আমি populism সবকিছু কে- এক্সপ্লেইন করব ভাই। আজকে আমাদের আবার আর্টিকেলও আছে, ইরফানের আর্টিকেল রিভিউ আছে, অনেক কিছু আছে। আমি ওই জন্য হচ্ছে একদম মাগরিব পড়ে শুরু করছি, না হলে আমি 5টা থেকে শুরু করতাম। হ্যাঁ, কারণ আমি ক্লাস একটু বড় হবে, আমি ওই জন্য চিন্তা করছি, বুঝছো? আচ্ছা, পপুলিজম কে পজিটিভলি দেখি, কিন্তু এলিট ক্লাসদের যে পাওয়ার এটাকে নেগেটিভলি দেখি। আচ্ছা, পপুলিজমকে তুমি পজিটিভলি দেখো। হ্যাঁ, তো পপুলিজম তো হচ্ছে আমেরিকাতে বলে মুসলমানদেরকে খেদায় দাও, হ্যাঁ, বাংলাদেশে বলে হচ্ছে এই রোহিঙ্গাদেরকে খেদায় দাও, পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তান ফিরে যা। হ্যাঁ, দেখো না তোমরা মানে রেটরিক গুলা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখো না? জি স্যার। ভারতের দালাল, শুনো না তোমরা এই জিনিসগুলা, রেটরিক গুলা বাংলাদেশে শুনো না? এগুলো কিন্তু পপুলিস্ট রেটরিক। সো ডু ইউ থিংক দিস আর দ্য গুড সাইন অফ দ্য পপুলিজম? স্যার কিন্তু স্টেট কি আর এগুলা হ্যাঁ, মানে বলো। সবাই এক এক মানে যেমন রাষ্ট্রে যেমন অনেক টাইপের মানে মতপাতিত থাকে, কিন্তু সবাই তো আর এটাকে মানে না না, রাষ্ট্র তো তো আর আমরা সবাই- আমরা অনেকেই যেভাবে বলছি যে পপুলিজম মানেই হচ্ছে গুড অর ব্যাড, এই আইডিয়াটা আমাদের সোসাইটিতে পপুলিস্ট আমরা বলি হচ্ছে কাউকে নেগেটিভলি পোর্ট্রে করার জন্য, তাই না? সে তো ভাই পপুলিস্ট কথাবার্তা বলতেছে, বলি না আমরা? একটু যারা পলিটিক্যাল এলিট মানে বুঝো, মানে আমাদের সোসাইটিতে দেখবা যারা হচ্ছে একটু প্রোগ্রেসিভ পলিটিক্স করে বা অন্যান্য পলিটিক্স করে, তারা তাদের নিজেদের মধ্যে এক ধরনের সেন্স অফ সুপিরিয়রিটি কাজ করে। আরে ভাই, আমি তো একটা এলিট, মানে পলিটিক্সের জায়গা থেকে তারা এলিট মনে করে। তারপর ধর্মীয় ঘরানার লোকদেরকে দেখবে, তারা ধর্মের জায়গা থেকে নিজেদেরকে, পুরোহিতরা, হুজুররা, তারা নিজেদের মধ্যে তাদের এক ধরনের সেন্স অফ সুপিরিয়রিটি কাজ করে না, ইন টার্মস অফ রিলিজিয়ান, করে না? সো একই রকম ভাবে তুমি থিঙ্ক অ্যাবাউট তোমার হচ্ছে ইন টার্মস অফ, এটার নাম কি, পলিটিক্স। আমাদের অনেকের মধ্যে তো আমরা দেখি না, আমাদের মধ্যে যাদের মধ্যে অনেকের মধ্যে যখন সেন্স অফ সুপিরিয়রিটি কাজ করে, দেন আমরা বলি ওরে ও তো পপুলিস্ট কথাবার্তা বলতেছে, বলি না? পপুলিস্ট কথাবার্তা মানে কি, মানে যেটার একটা পাবলিক টেরিটরি, মানে পাবলিক এটাকে খায়। হ্যাঁ, পাবলিক মানে এই জিনিসটা গুড হইতে পারে, ব্যাডও হইতে পারে। যেমন থিঙ্ক অ্যাবাউট তোমার হচ্ছে জেরেমি করবিন। Do you think he's a populist or not? জেরেমি করবিন কোন দেশের করবিন? প্রথম শুনলাম স্যার নাম। কি বলো, করবিনের নাম শুনো নাই? স্যার আমিও প্রথম শুনেছি। ও মাই গড, ব্রিটেনের লেবার পার্টির প্রেসিডেন্ট করবিন, কি বলো? খোঁজ খবর নাই? আহা, আচ্ছা, আমরা ব্রিটেন থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে গেছি, অনেক আমেরিকামুখী, মানলাম। ট্রাম্প কি পপুলিস্ট নাকি পপুলিস্ট না? ট্রাম্প তো পপুলিস্ট তাইলে। পপুলিস্ট। আচ্ছা, ট্রাম্পের বিপরীতে আছে কে? এই যে জো বার্নি বাইডেন। স্যান্ডার্স, তাই না? স্যান্ডার্স না বার্নি না? বার্নি কি পপুলিস্ট নাকি পপুলিস্ট না? নোবেল? জানি না স্যার, আমি আসলে ওর এখন মানে ভাষণগুলো শুনিনি স্যার ওইভাবে। না, স্যার, আমার কাছে স্যার একটু গ্রে, ব্যাপারটা একটু গ্রে টাইপের লাগে, লাইক যখন যেটা যেভাবে খাওয়ানো যায়। সবাই কিন্তু পপুলিস্ট, শুনতে হ্যাঁ, অড মানে লাগে। আর করবিনও তো ভালো লেভেলেরই পপুলিস্ট। ভালো লেভেলেরই পপুলিস্ট। হুগো স্যাভেজ সে পপুলিস্ট না? এই যে মুয়াম্মার গাদ্দাফি নাম শুনছো না? গাদ্দাফির নাম শুনছো নাকি? হ্যাঁ স্যার, লিবিয়ার। এগুলো তো আমরা তো ছোটবেলায় এগুলো, আরে ভাই কি বলো, এগুলো তো সবাই শোনার কথা। গাদ্দাফি কি পপুলিস্ট ছিল না? স্যার এটা তো তো মানে পপুলিস্ট এইভাবে ইউজ করে আমার মনে হয়। বলে এখানে একটা গ্রে এরিয়া আছে, মানে ইন ডিফাইনিং হু বিলংস টু তোমার হচ্ছে পপুলিস্ট গ্রুপ। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। সো ওই যে মাসুদা কোশ্চেন করছিল যে কৃষক প্রজা পার্টি পপুলিস্ট পলিটিক্যাল পার্টি ছিল কিনা? ডেফিনেটলি এখানকার মানুষের একটা পপুলিস্ট লোকদের চাহিদা ছিল না? ডেফিনেটলি ইট ওয়াজ পপুলিজম, তাই না? এগেইনস্ট জামিনদারির বিরুদ্ধে তাদের যে লড়াই, এখানকার মানুষের জমির অধিকার, মানে ম্যাস পিপলদের তাদের হচ্ছে যে লড়াই, সেটাই তো ছিল পপুলিজম। আচ্ছা, সো আমি তোমাদেরকে এই যে এটা একটু, ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান রিড ইট আউট? মাশাই, ক্যান ইউ রিড ইট আউট? হোয়াট ইজ পপুলিজম? Yes, sir. A political movement that emphasizes the interests, cultural traits, and spontaneous feelings of the common people as opposed to those of a privileged elite. For legitimation, populist movements often appeal to the majority will directly through mass gatherings, referendums, or other forms of popular democracy without much concern of checks and balances or the rights of minorities. ওকে, আমরা এগুলোতে আলাপ যাব কিভাবে চেক এন্ড ব্যালেন্স ইস্যু, এই যে মুলারের
যে ক্রিটিক, মুলারের আর্গুমেন্ট এবং মুলারের ক্রিটিক ধরে আমরা ইরফানের আলাপে যাব। সো তোমরা তো জানো তো যে যেটা প্রিভিলেজ এলিট, ইট ডাজন্ট মিন, দেখো ট্রাম্প কি নিজে বিলিয়নার না? ট্রাম্প কি নিজে কি নন এলিট? No, sir. হ্যাঁ, Definitely not. Sir, businessman তো বড় বিজনেসম্যান। বড় বিজনেসম্যান, কিন্তু সেও পপুলিস্ট। খেয়াল করো, মানে আমরা বলছি যে পপুলিজম ইট ইজ এগেইনস্ট প্রিভিলেজড এলিট, ডেসপাইট ট্রাম্প হিমসেলফ ইজ এ মানে এই যে প্রিভিলেজড এলিট, বাট তার রেটরিকটা, তার যে পলিটিক্যাল রেটরিকটা, এটা হচ্ছে এগেইনস্ট হচ্ছে তোমার হচ্ছে এটাকে কি বলবো, যে হচ্ছে এগেইনস্ট এই তোমার হচ্ছে এই হিলারি টাইপের যে এলিট বিজনেস ম্যাগনেট তাদের বিরুদ্ধে। আমি এত আর ডিটেইলে যাচ্ছি না, অলরেডি আই হ্যাভ অলরেডি ডিসকাস যে ইউরোপে কিভাবে হচ্ছে তোমার তোমার হচ্ছে ইউরোপে কিভাবে প্রগ্রেস হয়েছে এবং সো কল ডেমোক্রেসি ডেভেলপ করেছে, এবং সে ডেভেলপমেন্টের মধ্যে কিভাবে স্ট্রাকচারালি যারা মানে আন্ডার প্রিভিলেজ ছিল তারা হচ্ছে এটার নাম কি আউটকাস্টেড হয়ে গেছে। আমি আর এই আলাপগুলোতে এখন যাচ্ছি না, কারণ আমাদের সময় খুবই কম। আচ্ছা, আমি কারেন্ট টাইপোলজি অফ পপুলিজম তোমাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করব। দেখো মানে হচ্ছে এটা আমি আই হ্যাভ টেকেন দিস ওয়ান মোস্টলি ফ্রম অক্সফোর্ড হ্যান্ডবুক অন পপুলিজম। অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা হ্যান্ডবুক আছে। আমি তোমাদেরকে এত রাইটিংস দিতে চাই নাই, কারণ অনেক রাইটিংস তোমাদের মাথা খেয়ে ফেলবে। এমনি হচ্ছে ইন্ট্রো লেভেলের কোর্স, না হলে আমি তোমাদেরকে সেটাও সাজেস্ট করতাম। এমনি অনেক লেখা দিয়ে দিছি। পপুলিস্ট ডিক্টেটরশিপ উদাহরণ দাও তো। পপুলিস্ট কিন্তু সে মানে ডিক্টেটর সে, বাট সে পপুলিস্ট ডিক্টেটর। উদাহরণ দিতে পারবা? মুয়াম্মার গাদ্দাফি ছিল। মুয়াম্মার গাদ্দাফি আর পপুলিস্ট ডিক্টেটর? হ্যাঁ, আর কেউ? Saddam Hussein. হ্যাঁ, পপুলিস্ট ডিক্টেটর আর কেউ আছে? পপুলিস্ট ডিক্টেটর মানে জনগণের কাছে বিশাল তার এক ধরনের ক্রেজ আছে। সে ডিক্টেটর, বাট জনগণ তাকে সাপোর্ট করে, সে ডিক্টেটর হলেও। জিয়া স্যার। হ্যাঁ, জিয়া। কে জিয়ার কথা বলছো? কে? হ্যালো, জি স্যার, জিয়া। হ্যাঁ, জিয়াউর রহমান হতে পারে। ইভেন আমাদের বর্তমান রেজিমকে, যদি আমাদের বর্তমান রেজিমকে হাইব্রিড রেজিম বলে, অলরেডি সেকুলারদের তো আগ থেকেই এক ধরনের পাইছিলেন, ব্র্যান্ড সাপোর্ট পাইছিলেন, ব্ল্যাঙ্ক সাপোর্ট। এখন আবার হুজুররাও তো সাপোর্ট দিচ্ছে, দেখছো না তোমরা, যে 100 বছর সরকার থাকুক। সো আমরা এই আলাপগুলোতে এখন আপাতত যাচ্ছি না। সো হচ্ছে তুমি দেখবে যে পপুলিস্ট মানে সব পক্ষই ওই সরকারকে পছন্দ করে। এই ধরনের একটা পপুলিজম আছে, যেটা আমরা গাদ্দাফিকে দেখেছি, সাদ্দামে দেখেছি, ইভেন তোমার হচ্ছে টার্কিতে বলা চলে আর কি। পপুলিস্ট ডেমোক্রেসি উদাহরণ দিতে পারবা? কোথায় পপুলিস্ট ডেমোক্রেসি আছে? রাশিয়াতে। কিরকম ডেমোক্রেসি আছে রাশিয়াতে? স্যার মানে নাই স্যার, বাংলাদেশেও তো নাই স্যার। না, রাশিয়াতে পপুলিস্ট ডেমোক্রেসি বাট গভর্নমেন্টটা অনেক পপুলিস্ট। স্যার চায়নাতে কি ভাই রে ভাই, ডেমোক্রেসি আছে নাকি রে? জি স্যার, ওদের তো ইলেকশন হয়, পার্টি ফর্ম হয়, ইলেকশনে পপুলিস্ট পার্টি তোমার ইলেক্টেড হয়। এই যে তোমার ইন্ডিয়া, তোমাদের পাশে নরেন্দ্র মোদী ভোটে জিতছে না ডেমোক্রেসিতে, বাট তার পপুলিস্ট ডোনাল্ড ট্রাম্প স্যার মোদি কি হবে এখানে? হ্যাঁ, মোদি অবশ্যই ডেমোক্রেসির মধ্যে দিয়ে এসে আসছে না? তাহলে তো স্যার এরদোয়ানও হবে। এরদোয়ান ইয়েস, অবশ্যই এরদোয়ান। এরা হচ্ছে সবাই ডেমোক্রেসির মধ্য দিয়ে ইলেক্টেড হইছে, এন্ড মানে অল অফ দিস গাইজ আর পপুলিস্ট। হ্যাঁ বলো। আর স্যার জাস্টিন ট্রুডো, ইয়েস, সেও এই গুড এক্সাম্পল। যদিও তোমরা তাকে নেগেটিভলি দেখো না, তাকে তোমরা মনে করো একটা পজিটিভ আইকন। সেও কিন্তু ডেমোক্রেসির মধ্যে দিয়ে ইলেক্টেড হইছে, এবং সে কিন্তু পপুলিস্ট, তাই না? পপুলিস্ট রেটরিক দেয় কিভাবে, আমরা সেগুলো নিয়ে একটু পরে আলাপে যাব। রিঅ্যাকশনারি পপুলিজম, এটা আবার খুবই ইন্টারেস্টিং। রিঅ্যাকশনারি পপুলিজম মানে হচ্ছে যেমন কি বলে, রিঅ্যাকশনারি পপুলিজম মানে কোনগুলা? যেমন হচ্ছে এই যে ইমিগ্রেশনদেরকে বলে তোমরা আমেরিকা ছেড়ে চলে যাও, বলে না, পোল্যান্ড ছেড়ে চলে যাও। বুঝছো জিনিসটা, রিঅ্যাকশনারিটা? যেমন হচ্ছে মোদির ইন্ডিয়া মোদি কি বলে, যে হচ্ছে ওরা হচ্ছে এখানকার যারা খ্রিস্টান, যারা মুসলিম, দেয়ার হচ্ছে কি বিনদেশী, বলে না, যে তারা হচ্ছে বিনদেশী, এরকম একটা রেটরিক আছে না? সো রিঅ্যাকশনারি পপুলিজম, যারা একটা লার্জ চাঙ্ক অফ পিপলকে দে ডোন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট, এটাকে বলে রিঅ্যাকশনারি পপুলিজম। এটা ইউরোপের কিছু কিছু দেশে, বিশেষ করে পোল্যান্ড, হাঙ্গেরি, আমরা যখন ওই যে তোমার স্লাইড গুলোতে যাবো, দেন আমরা আরো ইন্টারেস্টিংলি দেখবো আর কি। ওই যে তোমাদের অনেকগুলো চক যেগুলা দিয়েছে, টেবিল গুলা।
পলিটিশিয়ানস পপুলিজম, এটা আবার ইন্টারেস্টিং। এটা কি বলতে পারবা? হোয়াট ইজ সো রিঅ্যাকশনারি পপুলিজমটা বুঝছো? তারা রিঅ্যাকশনারি তো বুঝছো, যে তারা সবকিছু তারা হচ্ছে অ্যান্টি, কিভাবে আরো রিঅ্যাকশনারি পপুলিজম আমি নেক্সট স্লাইডে আরো ব্যাখ্যা করব। হ্যাঁ, এই যে এই স্লাইডটাতে এসে ব্যাখ্যা করব, এই যে এই স্লাইডটাতে, ওকে, একটু পরে আমি একটু ব্যাখ্যা করব এটা নিয়ে। আচ্ছা, পলিটিশিয়ানস পপুলিজম হচ্ছে তোমার এই যে আমাদের বরিস জনসন, চিনছো উনারে? দেখছো স্যার ইংল্যান্ডের? হ্যাঁ, বলো তো উনি কেন পলিটিশিয়ানস পপুলিজম? এটা হচ্ছে ইন্টারেস্টিং। উনি হচ্ছে পপুলিস্ট, মানে এই যে মানে সো কল্ড যে মানুষ যেগুলা শুনতে চায়, হ্যাঁ, মানে আমরা মানে ট্রাম্প যে ধরনের কথাবার্তা বলে উনিও কিন্তু একই ধরনের কথাবার্তা বলে, হ্যাঁ, অ্যান্টি ইমিগ্রেন্ট, তাই না, এক ধরনের মুসলিম টাইপের এক ধরনের ইয়া আছে, হ্যাঁ, রেটরিক গুলা বলে না কয়দিন পর পর, দেখো না? কিন্তু যখন তিনি কাজ করে কিন্তু আবার পলিটিশিয়ানের মতো কাজ করে, মুখে যাই বলুক কিন্তু কাজ করে হচ্ছে অ্যাজ পলিটিশিয়ান। বুঝছো জিনিসটা? এই স্টেট লেভেলে কোনো ডিসক্রিমিনেশন করছে না, কারোর সঙ্গে কোনো ডিসক্রিমিনেটরি ইয়া নিচ্ছে না, হ্যাঁ, টুয়ার্ডস মোর পিপল ওরিয়েন্টেড, এলিটদের যে স্বার্থ সেগুলো দেখেন, মানে সবকিছু উনি মেনটেন করেন। এটাকে বলে পলিটিশিয়ানস পপুলিজম। মানে জনগণ যা শুনতে চায় জনগণকে শোনায়, আরে ভাই তোমরা এটা শুনতে চাও, আচ্ছা আমি এভাবে কথা বলি। কিন্তু যখন কাজ করে ওই যে মুখে যে পলিটিক্যাল রেটরিক গুলো ইউজ করে, কাজের সময় ওই পলিটিক্যাল রেটরিক গুলাকে ইমপ্লিমেন্ট করে না। বুঝছো পলিটিশিয়ানস পপুলিজমটা? ইন্টারেস্টিং না জিনিসটা? মানে মুখে মানে জনগণ চায় এটা শুনতে, আরে যাই তোরে শুনাইতে আমার ঝামেলাটা কি, আমি শোনাচ্ছি, বাট হচ্ছে সে কাজ করে হচ্ছে পলিটিশিয়ানের মতো। এটাকে বলা হচ্ছে পলিটিশিয়ানস পপুলিজম। আচ্ছা, টাইপোলজি অফ পপুলিজম হচ্ছে দেখো এক্সক্লুশনারি আবার ইনক্লুশনারি আছে। যেমন লোকাস বলতে আমি মানে প্লেসের কথা বলছি, কোন কোন জায়গায় এক্সক্লুশনারি মানে হচ্ছে ইউরোপ, নট আমেরিকাতে তুমি দেখবা যে এক্সক্লুশনারি, সেখানে ওই যে বললাম না তারা সেখানে অ্যান্টি ইমিগ্রেন্ট, তারা সবাই মনে করে যে, হ্যাঁ, যেমন থিঙ্ক অ্যাবাউট আফ্রিকানদেরকে তারা আনওয়েলকাম মনে করে, মুসলিমদেরকে আনওয়েলকাম মনে করে, তাই না? ইনক্লুশনারি হচ্ছে আবার দে আর নট এগেইনস্ট ইমিগ্রেন্ট। যেমন ল্যাটিন আমেরিকার তোমরা নাম শুনছো না, এই যে হুগো স্যাভেজ নাম শুনছো? পপুলিস্ট লিডার না, বাট হি ইজ নট এগেইনস্ট। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? এটা বুঝছো জিনিসটা? আচ্ছা, আর রিসোর্সের ক্ষেত্রে যেমন হচ্ছে ম্যাটেরিয়াল রিসোর্সের ক্ষেত্রে তুমি চিন্তা করো, যারা এক্সক্লুশনারি তোমার হচ্ছে পপুলিজমে বিশ্বাস করে, তারা মানে দে ডিনাই দ্য সোশ্যাল বেনিফিটস অফ দ্য মাইগ্রেন্টস। তারপর হচ্ছে মানে যাদেরকে তারা অপর মনে করে, আদার মনে করে, নিজেদের মানে অ্যান্টি মনে করে, তাদের সকল ধরনের সোশ্যাল বেনিফিট, অমুক বেনিফিট, তমুক বেনিফিট, এগুলোকে তারা অনেক বেশি স্ট্রিক্ট করে ফেলে, তাই না? এটার তারা একটু বিরোধী। আর ইনক্লুশনারিটি হচ্ছে স্প্রেডিং বেনিফিটস। ওই যে জেরেমি করবিনের কথা বলছিলাম, তার পলিসিগুলো যখন তুমি পড়ে দেখবা, হ্যাঁ, সে বলে যে মানে মোর ওরিয়েন্টেড, সেও পপুলিস্ট রেটরিক কথাবার্তা বলে, কিন্তু তারগুলা তুমি দেখবে যে তার আলাপগুলো হচ্ছে মোর স্প্রেডিং বেনিফিটস আর সামথিং ব্লা ব্লা ব্লা। পলিটিক্যাল তোমার হচ্ছে পপুলিজম, যেগুলাতে পলিটিক্যাল পপুলিজমের ক্ষেত্রে যেটা এক্সক্লুশনারি পপুলিজম, তারা পলিটিক্যাল আসপেক্টের ক্ষেত্রে হচ্ছে দে ডিনাই অ্যাক্সেস টু ভোটিং এ লার্জ চাঙ্ক অফ পিপল। ওদেরকে মনে করে যে মানে তারা ভোট, তাই না, মানে তারা ভোটে অংশগ্রহণ করার মতো দে ডোন্ট হ্যাভ এনি কোয়ালিফিকেশন লাইক দ্যাট। অন দ্য আদার হ্যান্ড ওই যে যারা ইনক্লুশনারি, তারা হচ্ছে দে ক্রিয়েট অপরচুনিটিস ফর পার্টিসিপেশন ব্লা 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 ব্লা। সিম্বলিক, এই যে দেখো সিম্বলিক মানে হচ্ছে তাদেরকে ডিমিন করা, হ্যাঁ, ডেমোনাইজ করা। আর ওয়েলকামিং রেটরিক যারা ইনক্লুশনারি তারা বলে যে ইমিগ্রেশন আসো, তোমাদেরকে ওয়েলকাম, তাই না? আর ডিমিন মানে আরে ভাই তুই ওখানকার প্রেতাত্মা, ওখানকার ফিরে যা, বলে না আমরা, হ্যাঁ, অমুকের দালাল, তমুক দেশের স্পাই, হ্যাঁ, ফিরে যা, এটাকে হচ্ছে ডিহিউম্যানাইজ করা। এই ধরনের তোমার হচ্ছে রেটরিক গুলা দেখবা। আচ্ছা, রেজিম টাইপের মধ্যে দেখবা, রেজিম টাইপ আমরা কিন্তু রেজিম নিয়ে নেক্সট উইক, এবং মানে ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু আপলোড দ্য ভিডিওস অন রেজিম। আই উইল আপলোড বাই নেক্সট স্যাটারডে, ওকে? নেক্সট উইক কিন্তু আমাদের রেজিম, হ্যাঁ, রেজিম নিয়ে আমরা আলোচনা করব। সো রেজিমের মধ্যে দেখবা যেটা ডেমোক্রেটিক পপুলিজম, এরা ইলেকটোরাল পপুলিজম, প্যাট্রোনেজ, ওই যে যেটা তোমরা ইউর ইলেকটোরাল সিস্টেমের মধ্য দিয়ে তৈরি হয়। আর অথরিটেরিয়ান তো অথরিটেরিয়ানই, হ্যাঁ। আর ওদের পার্টিসিপেশনটা খেয়াল করবা, অথরিটেরিয়ান যারা পপুলিজম তারা হচ্ছে কনসালটেটিভ অথরিটেরিয়ানিজম। মানে ওরা কি করে, জনগণ যা চায়, মানে সে অথরিটেরিয়ান, কিন্তু জনগণ যে যা চায় সে কাজগুলা করে। বুঝছো? অথরিটেরিয়ান
মানে জনগণের সঙ্গে কনসাল্ট করে, জনগণ এই ডিমান্ডটা করছে, আরে ভাই তোরা চাইছো স্যারে নিয়ে যা, আমার দিতে সমস্যা কি, আমার ক্ষমতাটা থাকলেই হয়। বুঝছো জিনিসটা? এই যে হ্যাঁ হ্যাঁ, এটা কি আদৌ পসিবল? কি বলো পসিবল না? সরকার অনেক সময় অনেক কিছু দে আর রিলাক্টেন্ট টু হ্যান্ড ওভার, কিন্তু তখন জনগণ চাইছে যে আমি এই জিনিসটা তোমার হচ্ছে এক্সপেক্ট করছি। তখন আমি উদাহরণ দিতে চাচ্ছি না, অসংখ্য উদাহরণ তোমার চোখে কানে হাতে মানে তোমার চোখের সামনে দেখবা, আমি এক্সাক্ট উদাহরণগুলো দিতে চাচ্ছি না, বাট তুমি দেখবা এই যে যেমন কুয়েতে বলো, ইউএই বলো, হ্যাঁ জনগণ চাচ্ছে, হ্যাঁ তাদের পপুলিস্ট ডিমান্ড, আর গভর্নমেন্টের তো কোনো সমস্যা নেই, যেহেতু সে অলরেডি অথরিটেরিয়ান, হ্যাঁ সে বলে আরে ভাই তোমরা চাচ্ছ নিয়ে যাও, তোমরা কি চাও, কি ধরনের পলিসি চাও, কি ধরনের ইস্যু চাও, পপুলিস্ট হ্যাঁ ইস্যু। ওকে, সো সামটাইমস যখন রাষ্ট্রে অথরিটেরিয়ানিজম থাকে, আমি তোমাদেরকে খুব একটা মানে বেশি দূর যাব না, ধরো হচ্ছে বাংলাদেশে যখন তোমার দেখো এটার নাম কি, যখন বললো যে কামি মাদ্রাসার সার্টিফিকেট দাও, ধরো হচ্ছে এটার নাম কি কোটা পদ্ধতি উঠাই দাও, আরে উঠাই দিলে আমার সমস্যা কি? যদিও এটা গভর্নমেন্টের পলিসি না, মানে গভর্নমেন্ট ইজ নট এগেইনস্ট দ্য কোটা, অর গভর্নমেন্ট ইজ নট এগেইনস্ট তোমার হচ্ছে ইজ নট ইন ফেভার টু প্রোভাইড অর হ্যান্ড ওভার দা তোমার সার্টিফিকেটস টুয়ার্ডস মাদ্রাসা, কামি মাদ্রাসা এডুকেশন, বাট জনগণ চাইছে আরে ভাই তোমরা চাইছো নিয়ে যাও, সমস্যা কি? বুঝছো জিনিসটা? স্যার এখানে আমার একটু কনফিউশন। কেন এখানে কনফিউশন থাকবে কেন? সো কনসালটেটিভ মানে জনগণ চাইছে এটা, সো জনগণকে এটা হ্যান্ড ওভার করে দিচ্ছে, বুঝছো? মানে এটা জনগণের ডিমান্ড, আরে জনগণ তুমি চাইছো, কি চাও, আরে ভাই নাই নিয়ে নাও, এটাই হচ্ছে কনসালটেটিভ অথরিটেরিয়ানিজম। মাশায়েক বলো তো। কিন্তু স্যার মানে একটু অড লাগতেছে শুনতে, মানে if I'm not wrong, like if I recall it correctly, ব্যাপারটা কি এরকম ছিল না যে উনি মানে কাইন্ড অফ ফ্রাস্ট্রেটেড হয়ে জিনিসটা বলে দিছিল যে আচ্ছা এতই চাইতেছে দিয়ে দিলাম, and kind of she kind of labeled those people as rajakars or দেশদ্রোহী? না না সেটা তো ভিন্ন ইস্যু, আমি বলতেছি ধরো হচ্ছে এমনি তো সোসাইটিতে তো অবশ্যই অসংখ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকে, বুঝছো না? হ্যাঁ নিসা বলো। আমার পয়েন্টটা আমি একটু বলবো স্যার। হ্যাঁ আগে নিসা বলুক, নিসা আগে মানে রেজড হার হ্যান্ড। ইয়েস প্লিজ। মানে একটা লিডার কি মানে পুরোপুরি 100% পপুলিস্ট হতে পারে? আমরা তো এতক্ষণ কি আলাপ করছি, পপুলিস্ট এটা যে কেউ হতে পারে পপুলিস্ট, মানে যখন লে পিপলের হিউজ তার প্রতি সাপোর্ট থাকে, সে অথরিটেরিয়ান, নন অথরিটেরিয়ান, কমিউনিস্ট, ইসলামিস্ট, লেফটিস্ট, মানে যা হোক, যখন তার হিউজ সাপোর্ট থাকে সেই পপুলিস্ট হয়ে যাচ্ছে, বুঝছো? হ্যাঁ জোহান বলো। স্যার অথরিটেরিয়ান যারা, এরা তো স্যার যে ক্ষমতা টিকায় রাখার জন্য ভয়ের একটা মানে ফিয়ার ক্রিয়েট করে, তো ধরলাম আমরা কোঠা দিয়ে দিচ্ছি আলটিমেটলি, না 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 এর মাঝে তো স্যার মানে না 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 শুনো, এটা বাংলাদেশের প্রেক্ষাপটটা, বাংলাদেশ এখন পুরোপুরি অথরিটেরিয়ান না, বাংলাদেশকে পুরোপুরি অথরিটেরিয়ান রাষ্ট্র আকারে কিন্তু ট্রিট করা হয় না। ইন্টারন্যাশনাল যে ইয়াগুলো আছে, কারণ একটা হচ্ছে ডেমোক্রেটিক আর একটা হচ্ছে অথরিটেরিয়ান। অনেকে বাংলাদেশকে যেভাবে ডিফাইন করে যে এটার নাম কি, বাংলাদেশে কিছু কিছু ডেমোক্রেটিক এলিমেন্ট স্টিল আছে, আবার কিছু কিছু অথরিটেরিয়ান স্টিল আছে, সো সবকিছু মিলে বাংলাদেশের যে জায়গাটাকে বলে হাইব্রিড রেজিম টাইপের বলে আর কি অনেকে, দ্যাট ইজ ডিফারেন্ট। পলিটিক্যাল সায়েন্সের অনেকে বলে, অনেকে এটা নিয়ে আবার এগ্রি করে, অনেকে ডিসএগ্রি করে। আই ডোন্ট ওয়ান্ট টু গো মানে মানে আমি সেই ডিবেটগুলোতে এখন যাচ্ছি না, হ্যাঁ, বাট আমি তোমাকে বলতে চাচ্ছি পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে অথরিটেরিয়ানিজম আছে, যেমন মানে মিডল ইস্টার্নে অনেক সোসাইটি আছে, এই যে সাদ্দাম বলো, গাদ্দাফি বলো, তারপর হচ্ছে ইউএই, কুয়েত, কাতার, সেখানে অসংখ্য শাসক আছে, জনগণ আরে ভাই তুমি কি চাও দিয়ে দেয়, বুঝছো? জনগণের সঙ্গে কনসাল্ট করে তাদের ডিমান্ড গুলাকে ফুলফিল করে অথরিটেরিয়ান গভর্নমেন্ট, বুঝছো? ক্লিয়ার? মানে তাদেরকে অসংখ্য, অনেকে জনগণের অসংখ্য ডিমান্ড থাকে না সোসাইটিতে, পপুলার ডিমান্ড থাকে না, যে পপুলার ডিমান্ডের এখন আসো আমরা সেগুলোতে একটু মূলের আলোচনায় পরে যাবো, একটু ক্রিটিক্যাল আলাপে যাবো। আর ডেমোক্রেসিতে তো একদম ডিরেক্ট জনগণ একটা বড় অংশ ডেলিবারেটলি সিভিল সোসাইটি সবাই মিলে পার্টিসিপেশন করে, যেমন ইন্ডিয়াতে তোমরা ইরফান আহমেদের যে লেখাটা পড়ছো দেখছো না, জনগণের একটা বড় চাঙ্কি চাচ্ছে এরকম, হ্যাঁ এরকম এরকম। ওকে আচ্ছা এখন আসো পপুলিজম, এই যে তোমাদেরকে বলছিলাম যে লেফট পপুলিজম রাইট পপুলিজম যদিও ব্যাখ্যা করে, যেমন আমি তোমাদেরকে বলছিলাম যে বার্নি, তারপর হচ্ছে জেরেমি করভিন, হ্যাঁ এদের পপুলিজমটা হচ্ছে এরা মোস্টলি মাল্টিকালচারকে এরা কি করে, অ্যালাউ করে, বুঝছো জিনিসটা মাশায়েক? এরা মাল্টিকালচারালিজমকে অ্যালাউ করে। অন দা আদার হ্যান্ড যারা ট্রাম্প টাইপের তারা হচ্ছে এক্সক্লুশনারি, তারা বলে যে ও মাই গড এইখানে তো প্রচুর লোক এসে ভইরা যাচ্ছে,
সো মানে উই নিড টু এক্সপেল দেম, বুঝছো? আর তারা হচ্ছে অনেক সোশ্যাল প্রোগ্রাম নেয়, এটাও পপুলিজম। হ্যাঁ, তারপর তারা হচ্ছে অনেক মানে কসমোপলিটানিজমে বিশ্বাসী, লেবার মুভমেন্টকে তারা হচ্ছে স্পেস দেয়, মাইনরিটি রাইটস নিয়ে দে আর কনসার্ন। হ্যাঁ হ্যাঁ, দে আর কনসার্ন, একটা পপুলিস্ট। হ্যাঁ, তোমার হচ্ছে কনসার্ন আছে। অ্যান্টি অস্টারিটি মানে তো বুঝছো, তারা হচ্ছে এগেইনস্ট নিউ লিবারেল পলিসি, যেরকম আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম যে নিউ লিবারেল পলিসিরা তারা মনে করে যে স্টেটের কোনো কি থাকবে না, যে স্টেট ফ্রি মার্কেটটাকে ফ্যাসিলিটেট করবে। ওরা বলতেছে না, এত ফ্রি মার্কেট করা দরকার নাই, বরং হচ্ছে আমাদের ইকোনমিটাকে কন্ট্রোল করে প্রচুর পরিমাণে বেনিফিট দিতে হবে পাবলিককে, বুঝছো? অ্যান্টি কর্পোরেট ক্যাপিটালিজম, তারা এই ধরনের রেটরিক। আর রাইটিস যে পপুলিজমটা, ওই পপুলিজমটা হচ্ছে এক্সক্লুশনারি, তাই না? যে আফ্রিকানদেরকে খেদাও, এশিয়ানদেরকে খেদাও, অমুককে খেদাও, তমুককে খেদাও, আছে না পপুলিস্ট ডিমান্ড? বাংলাদেশেও আছে। কক্সবাজারে গেলে, চিটং গেলে বুঝবা, বলবে যে বইঙ্গা খেদাও। চিটং এর লোকদের একটা কমন ট্রেট, হ্যাঁ, বইঙ্গা খেদাও। তারপর সিলেটে গেলে শুনবা যে আবাদি খেদাও। হ্যাঁ, সিলেটে যারা সিলেটের বাইরের লোক, ওদেরকে তারা বলে আবাদি। হ্যাঁ, মানে এই প্র্যাকটিস গুলো বাংলাদেশে দেখবা অনেক। হ্যাঁ, তারপর হচ্ছে যদিও এগুলো অনেক কমেছে, এগুলো 90s এর দিকে খুব বেশি ছিল। সোশ্যাল মিনস টেস্টিং, ও আচ্ছা, মানে যারা হচ্ছে এই টাইপের পপুলিস্ট, তারা হচ্ছে মনে করে যে, যেমন আমাদের দেখো না স্কুলগুলোতে এখন ছোট বাচ্চাদেরকে এই যে খিচুড়ি দেওয়া হয় টিফিনে, দেখো না তোমরা? সো যেগুলো হচ্ছে তোমার ছোট বাচ্চা, এদেরকে বলবে যে সবাইকে খিচুড়ি দেওয়া দরকার নাই, শুধুমাত্র যারা হচ্ছে ডেপ্রাইভ তাদেরকে দিতে হবে। সো এই যে তাদের টেস্টিং গুলো হবে মানে খুব ন্যাশনাল, তারা প্রচুর পরিমাণে ন্যাশনালিস্ট, অ্যান্টি লেবার, হ্যাঁ, মেজরিটি রাইটস এ তারা বিশ্বাসী, অস্টারিটি, ওই যে বললাম না, তারা হচ্ছে প্রচুর পরিমাণে এই ধরনের অ্যান্টি এলিট, এবং টু সাম এক্সটেন্ট তারা অথরিটেরিয়ানিজমকেও তারা হচ্ছে সাপোর্ট করে। এখন আসো, মানে পপুলিজমটা একসময় ছিল ম্যাটেরিয়ালিস্ট ইস্যুতে, মানে সোসাইটিতে মানুষ পপুলিস্ট হয়ে যেত, পপুলিস্ট ডিমান্ডের সঙ্গে নিজেদের সঙ্গে দে ইনকর্পোরেট অর এমবডিয়েট দেমসেলফ তোমার হচ্ছে উইথ ম্যাটেরিয়ালিস্ট তোমার হচ্ছে ভ্যালুজ সাচ অ্যাজ। এক সময় এই যে পপুলিজম হচ্ছে ইউরোপে ডেভেলপ করেছে এরকম যে আমাকে ঘরে, যেমন ইউরোপ দরকার নেই, আমাদের এখানে দেখো এই যে জিয়াউর রহমানের কথা বললা, জিয়াউর রহমানের পলিটিক্যাল থিসিস কি ছিল? মোটা কাপড় মোটা ভাত, শহীদ জিয়ার মতবাদ বলে না, মোটা কাপড় মোটা ভাত, এটা দিয়ে সে পলিটিক্যাল একটা রেটরিক ছাড়ছে। তো তার পপুলিস্ট ডিমান্ডটা ছিল মোটা কাপড় দিবে, মোটা ভাত দিবে। হ্যাঁ, কারণ এই যে এর ম্যাটেরিয়াল জিনিসগুলা, যে মোটা কাপড়ের অধিকার পাবে, তারা বাসস্থানের অধিকার পাবে, গাড়ির অধিকার পাবে, তারপর হচ্ছে খাবারের নিশ্চয়তা পাবে, যে ম্যাটেরিয়ালিস্টিক যে ডিমান্ড গুলো আছে এগুলো ফুলফিল করার জন্য যে পপুলিস্ট ডিমান্ড, যে ভ্যালুস, সেগুলো ছিল এক সময়। আর পোস্ট ম্যাটেরিয়ালিস্ট মানে কি? পাবলিকের ডিমান্ড আছে, এই যে খাদ্য, অন্ন, বাসস্থান টাইপের ম্যাটেরিয়ালিস্টিক ইস্যুতে না, রেদার অন ইস্যুস সাচ অ্যাজ অ্যাবর্শন, গে রাইটস, ডিভোর্স, হ্যাঁ, তারপর ট্রাস্ট অফ তোমার হচ্ছে আদার ন্যাশনালিটিস, রিজেকশন অফ স্ট্রং লিডারশিপ, মানে এই টাইপের যেগুলো হচ্ছে নন ম্যাটেরিয়ালিস্ট। সো এই ম্যাটেরিয়ালিস্ট ইস্যুকে এগুলো এখন দেখো বাংলাদেশে, এখন মোস্টলি বাংলাদেশে আমি জানি না এখনো ম্যাটেরিয়াল ইস্যুগুলোকে এখনো মানে এটাকে রিজলভ করা হয়েছে না। এখন দেখো না আমাদের এখানে পপুলিস্ট ডিমান্ড গুলো এগুলোকে বেস করে হয়। হ্যাঁ, যে দেখো না যে তোমার হচ্ছে গে রাইটস থাকবে কি থাকবে না, এই যে তোমরা তো গত পরশু দিনে তো দেখলা ম্যারিটাল রেপ হবে কি হবে না, তাই না? বুঝছো জিনিসটা? পপুলিস্টদের এখন তুমি কিন্তু দুইভাবে এইটাকে ব্যাখ্যা করতে পারবা। বাংলাদেশে এক ধরনের পপুলিস্ট আছে, তারা মনে করে নো, এটা তো ভাই, এটা তো আমাদের কালচার গেছে। হ্যাঁ, সো এই যে এখন নন ম্যাটেরিয়ালিস্ট ইস্যুতে পপুলিজম ডেভেলপ করছে, বুঝছো জিনিসটা? বুঝছো? জেন্ডার ইস্যু, হ্যাঁ, অ্যাবর্শন, এগুলা ইস্যু। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আসো তোমাদেরকে ওই যে টেবল গুলা বোঝার জন্য তোমার আমেরিকান, এখানে আমি এগুলো মোস্টলি হচ্ছে আমেরিকান সোসাইটি ওরিয়েন্টেড, আমি ওই জন্য ইরফানের আর্টিকেলটা দিয়েছি, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া অফ পপুলিজম ইন টার্মস অফ সাউথ এশিয়ান কনটেক্সট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বাংলাদেশি কনটেক্সট। আমেরিকান পার্সপেক্টিভে আমেরিকাতে তোমার হচ্ছে এখানে 5টা জেনারেশন আছে। একটা হচ্ছে ইন্টার ওয়ার জেনারেশন। আমেরিকাতে তোমরা জানো তো, শুধু আমেরিকা না, তোমার ইউরোপ 90s থেকে 1945 পর্যন্ত দুটো যুদ্ধ দেখেছে, এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম যুদ্ধ, তাই না? দ্য ওর্স মানে ওয়ার দে হ্যাভ এক্সপেরিয়েন্সড। আর হচ্ছে বেবি বুমার্স, বেবি বুমিং বুঝো? হোয়াট ইজ বেবি বুমিং? বুমিং জেনারেশন শুনো নাই? সরি, বেবি বুমিং শুনো নাই তোমরা ইউরোপের ক্ষেত্রে? তোমরা জানো কিনা জানি না, যখন হয় জার্মান অকুপাইড রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন
3 কোটি মানুষের 1 কোটি মানুষকে মেরে ফেলছে। কি পরিমাণ পুরুষ মারা গেছে কল্পনা করতে পারবা না যুদ্ধে। হিউজ পার্সেন্ট তোমার হচ্ছে মারা গেছে। সো একই রকম ভাবে তোমার হচ্ছে ইন আমেরিকা হিউজ তোমার হচ্ছে পপুলেশন তারা হচ্ছে ম্যাসাকার্ড, হ্যাঁ, আর দ্য ভিকটিম অফ হলোকাস্ট এন্ড জেনোসাইড। তো তারা যখন মারা গেছে তখন কিন্তু হিউজ, এটাকে কি বলবো, সেখানে লেবারে সেখানে হচ্ছে শর্টেজ দেখা দিচ্ছে। এই যে এত বেশি সিলেটি ব্রিটেনে কেন? তুমি যদি ব্রিটেনে যাও 100 জনের 96 জন সিলেটি। কেন সিলেটি? কারণ এট দ্যাট মোমেন্ট ব্রিটেনে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এত বেশি মানুষ মারা গেছে যে তাদের ইকোনমিটাকে রিট্রিভ করার জন্য, রিভাইভ করার জন্য তাদের এনাফ লেবার ফোর্স ছিল না। দ্যাট ইজ ওয়াই মানে দে আস্ক পিপল ফ্রম কান্ট্রিজ লাইক বাংলাদেশ। তুমি এই জন্য দেখবা তারা স্পেসিফিক কিছু জায়গা থেকে নিছে, বাংলাদেশ থেকে সিলেট থেকে নিছে, ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে পাঞ্জাবের কিছু জায়গা আছে, জালান্দার, আমি জানি না তোমরা জায়গাগুলোর নাম শুনেছো কিনা কখনো, হ্যাঁ, পাঞ্জাবের কিছু জায়গা আছে বুঝছো, এই যে তোমার হচ্ছে পাটায়া, হ্যাঁ, কিছু স্পেসিফিক জোন আছে। আবার পাকিস্তানের একটা জায়গা আছে, কাশ্মীরের মিরপুর একটা জায়গা আছে, মানে এই 3টা জোন থেকে বেশি মানুষ নিছে ওরা। বাট এই যে তখন তাদের এই যে প্রচুর পরিমাণে তাদের লেবার শর্টেজ ছিল এট দ্যাট মোমেন্ট, হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই তোমার হচ্ছে, হ্যাঁ, তোমার হচ্ছে দে রিক্রুটেড হিউজ অ্যামাউন্ট অফ লেবার ফোর্স ফ্রম কান্ট্রিজ লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, ইভেন তোমার হচ্ছে এটার নাম কি আফ্রিকান সোসাইটিস। তো সে সময় শুধু তারা এখান থেকে লেবার ফোর্স নিয়েছে তাও না, এবং তাদের স্টেট পলিসি ছিল এরকম যে প্রত্যেক ফ্যামিলিতে মিনিমাম 5টা থেকে 6টা থেকে 7টা করে এরকম করে যাতে সন্তান জন্ম নেয়। এই জন্য এটাকে বলে বেবি বুমিং। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ক্লিয়ার? আর 65 এর পর থেকে 70 এদেরকে জেনারেশন এক্স বলে, এরপর মিলেনিয়ালস মানে হচ্ছে এই যে শতাব্দীর শেষের অংশগুলোকে। এখন আসো আমরা মানে তোমার হচ্ছে পপুলিজম গুলোকে আমরা একটু কয়েকটা চার্টের মধ্য দিয়ে আমরা একটু দেখি। দেখো এইটা দেখো, তোমার হচ্ছে এখানে দেখাচ্ছে তোমার হচ্ছে ম্যাটেরিয়ালিস্ট থেকে পোস্ট ম্যাটেরিয়ালিস্ট যখন যাচ্ছে, খেয়াল করো তখন মানুষের ভ্যালুটা কিভাবে চেঞ্জ হচ্ছে, খেয়াল করো, খেয়াল করো। আমেরিকাতে দেখো মানুষ যখন তোমার হচ্ছে এটার নাম কি ম্যাটেরিয়ালিস্ট ভ্যালুগুলো নিয়ে যখন তাদের পপুলিস্ট ডিমান্ডগুলো ছিল, ওই যে বললাম না মোটা কাপড় মোটা ভাত টাইপের যখন ডিমান্ডগুলো ছিল, এট দ্যাট মোমেন্ট এই যে তোমার হচ্ছে এই যে ভ্যালুস গুলা, এই যে দেখো এই যে হোমোসেক্সুয়ালিটি, তারপর অ্যাবর্শন, এগুলোতে 55% মানুষের এখানে তোমার হচ্ছে তাদের ইয়া ছিল, এটার নাম কি, তারা এটাকে মানে এগ্রি করতো আর কি। হ্যাঁ, এইটা দেখো যত বেশি পোস্ট ম্যাটেরিয়ালিস্ট হলো তত বেশি হচ্ছে কি হচ্ছে, দেখছো জিনিসটা? এখন আমেরিকাতে দেখা যাচ্ছে কি 84% পিপল দে আর তোমার হচ্ছে নট এগেইনস্ট, রেদার এই যে তাদের মধ্যে হচ্ছে এই জিনিসগুলা, এই যে এইখানকার যে আমরা তোমার হচ্ছে গে ম্যারেজ, সেক্স বিফোর ম্যারেজ, ডিভোর্স, হ্যাঁ, এই যে ভ্যালুস গুলো আছে তারা এই ভ্যালুস গুলোকে তারা এখন অ্যাকসেপ্ট করে। বুঝছো জিনিসটা? পপুলিস্ট ডিমান্ডের মধ্যে মানুষের রুচির কিভাবে চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার এটা সবাই? মাশায়েখ মানে এখন পর্যন্ত আচ্ছা কোশ্চেন আছে একটা শুনি। হ্যাঁ বলো বলো। মানে যেটা বলতেছিলাম যখন তাদের ম্যাটেরিয়ালিস্ট ছিল, তারা ম্যাটেরিয়ালিস্ট পপুলিজমটা ছিল, সে সময় এই ধরনের ভ্যালুস গুলা, এই যে আমরা এতক্ষণ যে আলাপ করলাম সেক্স বিফোর ম্যারেজ, ডিভোর্স, হ্যাঁ, এগুলো নিয়ে 55% পিপল এটার থেকে এগ্রি করতো, হ্যাঁ, বাকিরা এগ্রি করতো না, ম্যাটেরিয়ালিস্ট যখন ডিমান্ড ছিল। পপুলিজমটা যখন ম্যাটেরিয়ালিস্ট থেকে যত বেশি পোস্ট ম্যাটেরিয়ালিস্ট হলো, সাইমালটেনিয়াসলি এই জিনিসগুলোর প্রতি মানুষের সমর্থন তত বেশি বাড়লো। বুঝছো জিনিসটা? ক্লিয়ার নিসা? দেখো এখানে কিছু স্পেসিফিক কোশ্চেন আছে, দেখো স্পেসিফিক কোশ্চেন গুলা এনিওয়ান ক্যান রিড ইট আউট ফর আস। নিসা পড়ো। উইমেন শুড নট Women should not cut down paid work for family. Men should not have more right to job. Gay and lesbian should be free to live life as they wish. EU unification should go further. Cultural ইউরোপীয় ইউনিয়ন আর কি, ইউরোপীয় ইউনিয়ন আর কি, হ্যাঁ
meaning. Cultural life is enriched by immigrants. Migrants make the country a better place to live, not at all religious. আচ্ছা দেখো ইন্টার ওয়ার জেনারেশন যারা দেখো তাদের তাদের ভ্যালুস গুলো চিন্তা করো। হ্যাঁ, যখন ইন্টার ওয়ার জেনারেশন তারা এগুলাকে মোস্টলি এগুলাকে তারা অ্যাকসেপ্ট করে নাই। খেয়াল করছো জিনিসটা নেগেটিভ ছিল, তাই না? এই সব কোশ্চেনের বিষয়ে তাদের মতামতটা ছিল মোস্টলি নেগেটিভ। দেখছো বেবি বুমিং এজেও এটা বাড়লো। হ্যাঁ, মানে এই ইস্যুস গুলাকে তারা হচ্ছে আস্তে আস্তে এই কোশ্চেন গুলাকে দেখছো এই কোশ্চেন গুলোতে তাদের ভ্যালুটা আস্তে আস্তে বাড়লো। খেয়াল করছো জিনিসটা? যত বেশি সময় গেল তার দেখো এই যে মানুষের তোমার হচ্ছে দেখো মিলেনিয়াল এজ এবং পরবর্তীতে যখন দেখো তখন এই ভ্যালুটা এখানে যায় পৌঁছাইলো। সবকিছুতে না, কিছু কিছু কোশ্চেন আবার দেখো যে তোমার হচ্ছে মিলেনিয়াল এজে যেমন হচ্ছে এই যে কোশ্চেনটা দেখো এইটা হচ্ছে আবার কমেছে, তাই না? এটার প্রতি তাদের সাপোর্টটা কমেছে। এটা কোনটা খেয়াল করছো? নট এট অল রিলিজিয়ন্স। হ্যাঁ, এই যে ইমিগ্রেন্টস মেক দ্য কান্ট্রি এ বেটার প্লেস, তারা এটাতে একটু ডিগ্রি তাদের এগ্রিমেন্ট একটু কমে যাচ্ছে জেনারেশন এক্স থেকে। কারণ জেনারেশন এক্স এর সময় তো হচ্ছে এখন যদি হিসাব করে এটা তো হচ্ছে মিলেনিয়ালস তো হচ্ছে 2000 এর আগে, এখন কিন্তু চরম আকারে অ্যান্টি ইমিগ্রেন্ট এক ধরনের সেখানে বাড়ছে, জানো তো তোমরা? এখন যদি এটা হিসাব করো অ্যান্টি ইমিগ্রেন্টটা এখন অনেক কমে যাবে, কিন্তু সে সময় কিন্তু অনেক বেশি ইমিগ্রেন্টের পক্ষে ছিল। কারণ সে সময় তোমরা জানো যে 60s এবং 70s এ তাদের নিজেদেরই লেবার ফোর্স ছিল না। অ্যাট দ্যাট মোমেন্ট তাদের নিজেদেরই লেবার ফোর্স দরকার ছিল। এই জন্যই তারা মানুষজনকে ধরে ধরে নিয়ে, আমি জানি না তোমাদের কেউ লন্ডন ভিজিট করেছো কিনা, লন্ডনে একটা আন্ডারগ্রাউন্ড আছে ট্রেন, এবং লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেনকে বলা হয় পৃথিবীর সবচাইতে বেস্ট আন্ডারগ্রাউন্ড ট্রেন। হ্যাঁ, এটার যে তোমার হচ্ছে ড্রয়িং, এটার যে ম্যাপ, জিওগ্রাফি, এগুলোকে অটোমেটিক ওরা বানাইছে। এখান থেকে জোর করে লেবারদেরকে নিয়ে 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 তারা এখান থেকে হ্যাঁ দে অপারেটেড দিস তোমার হচ্ছে হ্যাঁ তোমার প্রজেক্ট। সো এট দ্যাট মোমেন্ট তাদের লেবারটা দরকার ছিল। এই জন্য দেখবে এখন হচ্ছে অ্যান্টি ইমিগ্রেশনটা হচ্ছে মোস্টলি হ্যাঁ সেখানে এখন বেড়ে গেছে। ক্লিয়ার মাশাইক? এই চারটা বুঝেছো? স্যার চার্টটা বুঝেছি, কিন্তু কোশ্চেন আছে আগের চার্টটা নিয়ে। হ্যাঁ বলো। আগের স্লাইডটাতে একটু যাবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমাদের অনেক স্লাইড প্লিজ। হ্যাঁ, মানে এখানে যে 55%, হ্যাঁ স্যার, মানে এই 55% কি মানে 55 অফ দি এন্টায়ার পপুলেশন? হ্যাঁ, এন্টায়ার পপুলেশন মানে যারা আর স্যার ম্যাটেরিয়ালিস্ট। প্রশ্নটা হচ্ছে এখানে যে ম্যাটেরিয়ালিস্ট থেকে পোস্ট ম্যাটেরিয়ালিস্ট এই যে ট্রানজিশনটা, এটা সব কান্ট্রিতে কেন হয় না? এই ট্রানজিশনের মানে ফ্যাক্টর হিসেবে কোন জিনিসগুলো কাজ করে এই পার্টিকুলার কান্ট্রিগুলোতে? আচ্ছা, এখন পোস্ট ম্যাটেরিয়াল যেমন বাংলাদেশে এখন কোনটাতে আছে তুমি মনে করো? বাংলাদেশে ডু ইউ থিংক স্টিল ম্যাটেরিয়ালিস্ট? আমার কাছে লাগে ম্যাটেরিয়ালিস্টের আর একটু আগে এদিকে কোথাও। আরো আগের মনে হয়। হ্যাঁ, মানে ইট উড বি মাচ বিলো দ্যাট। এখন তো আমেরিকান সোসাইটি পোস্ট ম্যাটেরিয়ালিস্ট যায়া এখন দেখো মানে এর নাম কি আমাদের ট্রাম্প বাবাজির তোমার হচ্ছে মানে রেটরিকটা কি ওনার কিন্তু এই যে সেম সেক্স বিফোর ম্যারেজ, ডিভোর্স, এগুলো কিন্তু তার কনসার্ন না। তার কনসার্ন কিন্তু এখন ইকোনমি। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সবকিছুই চলতেছে। বাংলাদেশে পোস্ট ম্যাটেরিয়ালিস্ট সকল ধরনের ডিমান্ড চলতেছে। একটা লার্জ চাঙ্ক অফ পিপলের কাছে ম্যাটেরিয়ালিস্ট গুলো স্টিল ইম্পর্টেন্ট। মানে বাংলাদেশে একটা ব্লার জায়গা আজকে, বুঝছো? একটা ব্লার জায়গা বলবো আর কি, বুঝছো মশাই? আচ্ছা, এরপরে দেখো সো এডুকেশন লেভেল দেখো একটা মানুষের এডুকেশন যে তোমার হচ্ছে ক্রেডেনশিয়ালিটি তো বুঝো। এডুকেশন ক্রেডেনশিয়ালিটি যত লো তাদের তোমার হচ্ছে এটার নাম কি, এই যে কোশ্চেনগুলো যতক্ষণ আমরা বললাম এই কোশ্চেনগুলো সম্পর্কে তাদের সাপোর্ট বা এই কোশ্চেনগুলো সম্পর্কে তাদের এটার নাম কি রেসপন্সটা তত নেগেটিভ, বুঝছো? এডুকেশন যত বেড়েছে এই কোশ্চেনগুলো সম্পর্কে তাদের সেন্সিটিভিটি তত বেড়েছে। ক্লিয়ার? কোশ্চেনগুলো সেম হুইচ মানে অলরেডি নিসা আর্টিকুলেটেড। ওকে, এইখানে দেখানো হচ্ছে মূলত 1948 থেকে 2012 পর্যন্ত আমেরিকার যারা ইলেক্টরেট মানে ভোট দিছে সেই জনগোষ্ঠীতে শিক্ষিত জনগোষ্ঠী কিরকম ছিল। যেমন তোমার হচ্ছে তোমার 48 থেকে তোমার এটার নাম কি 12 পর্যন্ত এই যে দেখো কলেজ ডিগ্রি মানে কত পার্সেন্ট,
এই যে এটার নাম কি কলেজ পর্যন্ত ভর্তি হইছে বাট পাস করতে পারে নাই, হ্যাঁ। তারপর হাই স্কুল কত পার্সেন্ট, স্কুল, হ্যাঁ, গ্রেড। তুমি দেখো তোমার হচ্ছে দেখো এই যে গ্রেড স্কুল, হ্যাঁ, সাম হাই স্কুল, এই যে তাদের। সো দেখো তুমি হচ্ছে এই যে এখানে যখন তুমি হয়নি উইল মানে মেজার দিস ইন টার্মস অফ, এটাকে কি বলবো যে হচ্ছে পার্সেন্টেজ, যে কত পার্সেন্ট অফ আমেরিকান ইলেক্টোরেট, আমেরিকান যে ভোটার তাদের কত পার্সেন্ট হচ্ছে শিক্ষিত। ওকে, এই জিনিসটা দেখা যাচ্ছে, খেয়াল করছো? ক্লিয়ার মাশায়েক? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো যে জায়গায় লিবারেল ভার্সেস অথরিটেরিয়ান ভ্যালুজ এর এই জায়গায় হচ্ছে মাইগ্রেন্ট ডেস্টিনি। খেয়াল করো 1990 থেকে 2017 নর্দার্ন ইউরোপ হচ্ছে এই যে এটা নর্দার্ন ইউরোপে, দেখো নর্দার্ন ইউরোপে হচ্ছে সব সময় মাইগ্রেন্ট বেড়েছে। নর্দার্ন ইউরোপ মানে তো বুঝছো, হুইচ ওয়ান ইজ দ্য নর্দার্ন, উপরের দিকটা, মানে সাচ অ্যাজ তোমার হচ্ছে ফিনল্যান্ড, এই যে সুইডেন, যে কান্ট্রিগুলো আছে না, সেখানে মাইগ্রেন্ট বেড়েছে, দেখছো? তারপর ওয়েস্টার্ন ইউরোপ যেগুলো, ওয়েস্টার্ন ইউরোপে হচ্ছে কিছুটা বেড়েছে, দেখছো? ওয়েস্টার্ন ইউরোপ সাচ এস ফ্রান্স, স্পেন, দেখো না? যেমন ফ্রান্সে, বাংলাদেশে কতজন বাংলাদেশি আছে? ফ্রান্সে কি পরিমাণ বাংলাদেশি আছে? হ্যাঁ হ্যাঁ স্যার অনেক বলা যায়, আমার নিজেরই স্যার ফ্যামিলি মেম্বার মধ্যে 6-7 জনের মতো আছে, প্রায় 10 জনের মতো। কিন্তু আমি তো যতটুকু জানি যে কত, মানে কয়েক হাজারের বেশি হবে না, কত হবে জানো? হ্যাঁ স্যার অনেক হবে স্যার, মানে রাখো 1 লাখ তো হবে আমার যা মনে হচ্ছে। 1 লাখ কে জানি ওই দিন লিখলো যে হচ্ছে সাকুল্যে 12,000 না কত লিখলো, আমি জানি না ফেসবুকে, বাট এটা কুড বি রং, এটা ভুল হতে পারে। আমি ফেসবুকে জানি কে লিখলো দেখলাম, আমি শিওর জানি না, আমি ভুলে গেছি। যাই হোক, দেখতে হবে মানে ওখানকার গভর্নমেন্ট পরিসংখ্যান। যাই হোক, ওয়েস্টার্ন ইউরোপ গুলোতে এখন হচ্ছে প্রচুর পরিমাণে স্ট্রিক্ট, তারা লট কইরা মানুষজনকে এখন যাইতে দেয় না, সেটা অন্য হিসাব। এরপর তুমি দেখো ইস্টার্ন ইউরোপে অন দা আদার হ্যান্ড কন্টিনিউয়াসলি কমেছে, দেখছো? ইস্টার্ন ইউরোপের কান্ট্রি গুলোতে ইমিগ্রেন্ট কমেছে, বিকজ সেখানে তোমার প্রচুর পরিমাণে পপুলিজম, অথরিটেরিয়ানিজম বেশি ছিল। অথরিটেরিয়ানিজম থাকার কারণে দেখো সেখানে তোমার কন্টিনিউয়াসলি এই তোমার এটা কমেছে। সাদার্ন ইউরোপ সাচ এজ ইটালি, এই কান্ট্রি গুলাতে সাদার্ন ইউরোপে কিছুটা বেড়েছে। ওকে, এখন আসো ইন্টারেস্টিং, এটা দেখো এইটা হচ্ছে ইন্টারেস্টিং। ধরো আমি তোমাদেরকে যদি কোশ্চেন করি, মাসুদা, বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ হচ্ছে রোহিঙ্গা? হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে অনেক কম, অনেক ছোট একটা পার্সেন্টেজ, কারণ 16 কোটি কোথায় আর 2 মিলিয়ন কোথায়? 2 মিলিয়ন না তো, আরো কম, ওরা হচ্ছে 10 লাখ, হ্যাঁ 10 লাখের কাছাকাছি। আচ্ছা, এখন তুমি যদি একটা সাধারণ কক্সবাজারের মানুষের কাছে জিজ্ঞেস করো বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ রোহিঙ্গা, তারা বলবে ভাই 5% দখল করে ফেলছে। আরেকটু ইন্টারেস্টিং বলি, ধরো হচ্ছে বাংলাদেশের সরকারি চাকুরিতে হিন্দুদের পার্টিসিপেশন কত? ফেসবুকে দেখবা যে বাংলাদেশের সরকারি চাকরিতে 30%, 40% হচ্ছে হিন্দুরা দখল করে ফেলছে। মানে এই ধরনের একটা রেটরিক দেখো না তোমরা, ফেসবুকে দেখো, খেয়াল করছো কখনো? কিন্তু অ্যাকচুয়ালি কি 30% দখল করে আছে? মানে বুঝছো জিনিসটা, খেয়াল করছো জিনিসটা, আমার কথাটা বুঝতেছো জিনিসটা? এরপর আরেকটা উদাহরণ দিই, তোমার হচ্ছে যেমন ইন্ডিয়াতে সবচেয়ে ইন্টারেস্টিং, ইন্ডিয়ার জনগোষ্ঠী তো তোমার হচ্ছে মুসলিম জনগোষ্ঠী তো অনেক কম, কিন্তু তুমি এই যে সুব্রমানিয়াম, তারা তো মনে করতেছে যে মানে তুমি যদি এখন এই আসামে জিজ্ঞেস করো বা বিজেপির যে এখন যে পলিটিক্যাল রেটরিক গুলা তোমার ওয়েস্ট বেঙ্গলে যদি জিজ্ঞেস করো ভাই এখানে মুসলমান কত, ভাই বাংলাদেশ থেকে মুসলমান একসাথে বইরা গেছে, এখানে তো 40%ই মুসলিম, যদিও অ্যাকচুয়ালি 40% না, বুঝছো জিনিসটা? সো এই যে এক্সাজারেট করে, এই যে দেখো ইউরোপের ক্ষেত্রে যেমন অ্যাকচুয়াল তোমার হচ্ছে ইমিগ্রেন্ট কতজন খেয়াল করো, যেমন হচ্ছে এটার নাম কি, তোমাদেরকে কয়েকটা, যেমন ফ্রান্সে ধরো হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে 12% হচ্ছে ইমিগ্রেন্ট, হ্যাঁ অ্যাকচুয়াল। কিন্তু সেখানে যদি কোনো ফরাসি নাগরিককে যদি বলো ভাই আপনাদের দেশে কি পরিমাণ এই এটার নাম কি আফ্রিকান লোক ঢুকছে, তারা বলবে মানে তারা বলবে যে 28 থেকে 29% ঢুকে গেছে, যদিও অ্যাকচুয়ালি কিন্তু তারা হচ্ছে কত পার্সেন্ট, দেখো এই যে ফ্রান্সটা খেয়াল করো,
ফ্রান্স হচ্ছে অ্যাকচুয়ালি 12%, খেয়াল করছো জিনিসটা, অ্যাকচুয়ালি 12%। স্যার হ্যাঁ বলো। স্যার ফ্রান্সে কিভাবে স্যার 12% আপনার হচ্ছে যে ইমিগ্রেন্টস থাকে? এর তো বেশি হওয়ার কথা না স্যার। না, পাবলিক পার্সেন্ট অফ ফরেন বর্ন, মানে সেখানে জন্মগ্রহণ করছে ইমিগ্রেন্টদের থেকে, বুঝছো? মানে অফিসিয়াল এস্টিমেট অফ ফরেন বর্ন ইন কান্ট্রি, মানে এই তোমার হচ্ছে ইমিগ্রেন্টদের ছেলে পেলে তাদের দেশে কত পার্সেন্ট জন্মগ্রহণ করছে আর কি, বুঝছো? আচ্ছা আচ্ছা, ওইসিডির এটা পরিসংখ্যান, এগুলো অনেক পুরানো পরিসংখ্যান। আমি এক্সট্রিমলি সরি যে তোমাদেরকে আপডেট গুলো দিতে পারি নাই। হ্যাঁ, আমি জাস্ট একটা নরিজ এন্ড ওই যে ইংল্যান্ড বই থেকে আমি নিয়েছি, বুঝছো? সরি। সো মানে বুঝছো জিনিসটা, যেমন হচ্ছে তোমার এটার নাম কি, তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই, যেমন হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের অ্যাকচুয়াল হচ্ছে 12%, কিন্তু সেখানকার জনগোষ্ঠীরা বলবে যে ভাই 25% তো ওরা দখল করে ফেলছে, সব তো ওরা দখল করে ফেলছে। এই যে একটা ভয়, সব তো ওরা দখল করে ফেলছে, নিয়ে যাচ্ছে, বুঝছো জিনিসটা? বুঝছো জিনিসটা? এগুলো হচ্ছে ইট ইজ সামথিং পপুলিস্ট ডিমান্ড। ক্লিয়ার? ক্লিয়ার মাশাইক? ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। সো এই যে কান্ট্রিজ লাইক ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, পর্তুগাল, এই সব জায়গায়, বেলজিয়াম, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম, হ্যাঁ, এগুলাতে এক্সাজারেশন আছে। আবার কিছু কিছু জায়গায় খুব বেশি এক্সাজারেশন নেই, যেমন ফিনল্যান্ড, সেখানে এক্সাজারেশন নেই। হ্যাঁ, তোমার হচ্ছে লুক্সেমবার্গ, সেখানে এক্সাজারেশন নেই। কেন নাই সেটা ডিফারেন্ট আলাপ। বাট দেখো এই যে পপুলিস্ট রেটরিক গুলো আর কি, বুঝছো, যে সব ওরা দখল করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে যেরকম বলে না যে তোমার হচ্ছে রোহিঙ্গাস দে আর ক্যাপচারিং মেনি থিং অফ আস, তুমি এটা এই ধরনের ইন্টারেস্টিং তুমি যখন এগুলা করবা দেখবা আর কি। আচ্ছা, এরপর আসো তোমার অ্যান্টি ইমিগ্রেন্ট অ্যাটিটিউডের সঙ্গে অথরিটেরিয়ান যে ভ্যালুস গুলা, এটারও এক ধরনের তোমার হচ্ছে কোরিলেশন আছে। খেয়াল করো, ধরো তোমার হচ্ছে বুলগেরিয়াতে অ্যান্টি ইমিগ্রেশন হচ্ছে 47%, হ্যাঁ, অ্যান্টি ইমিগ্রেন্ট। আবার সেখানে অথরিটেরিয়ান ভ্যালু হচ্ছে 80%। দেখো, খেয়াল করছো জিনিসটা? অথরিটেরিয়ান ভ্যালু খেয়াল করো। টার্কি, মানে যত উপরে দেখবা, দেখো টার্কিতে কি পরিমাণ অথরিটেরিয়ান ভ্যালু মানুষের মধ্যে ফাংশন করে, পপুলিস্ট ভ্যালু, দেখছো? খেয়াল করছো? দেখছো টার্কিতে? দেখো, এবং টার্কিতে হচ্ছে এটার নাম কি, অ্যান্টি ইমিগ্রেন্ট হচ্ছে 56%, দেখছো? সো অ্যান্টি ইমিগ্রেশনের সঙ্গে দেখো এই যে এরা হচ্ছে অ্যান্টি ইমিগ্রেন্ট। গ্রিস হচ্ছে সবচেয়ে উপরে, ওরা অ্যান্টি ইমিগ্রেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সর্বোচ্চ হচ্ছে অথরিটেরিয়ান, বুঝছো? দেখছো? ক্লিয়ার? ফ্রান্স যদিও হচ্ছে তোমার হচ্ছে অ্যান্টি ইমিগ্রেন্ট হচ্ছে একটু কম, ফ্রান্স বা তোমার হচ্ছে অথরিটেরিয়ান ভ্যালুটা একটু, মানে ইন টার্মস অফ অথরিটেরিয়ান একটু কম। সো তুমি দেখো যে কিছু কিছু সাচ অ্যাজ গ্রিস, সাইপ্রাস, টার্কি, হ্যাঁ, অথরিটেরিয়ান ভ্যালু যেরকম হাই, অ্যান্টি ইমিগ্রেশন অ্যাটিটিউডটাও সেখানে অনেক বেশি হাই। সো এই যে একটা বললাম যে অথরিটেরিয়ানিজমের একটা ডাইমেনশন হচ্ছে কালচারাল গ্রেভেন্স। সো এটা ছিল কালচারাল গ্রেভেন্স। এখন দেখো এক ধরনের ইকোনমিক গ্রেভেন্স আছে, হ্যাঁ, তোমার হচ্ছে অর্থনৈতিক এক ধরনের হতাশার জায়গা থেকেও অনেকে এই ধরনের পপুলিস্ট ডিমান্ড গুলো তুমি খেয়াল করো। ধরো এই যে কান্ট্রিগুলা, এই কান্ট্রিগুলার এই যে ইনকাম ইনসিকিউরিটি, মানে ধরো এটার ইনকাম ইনসিকিউরিটি, ধরো হচ্ছে আমি ধরলাম হচ্ছে এটার নাম কি, একটা কান্ট্রি ধরলাম হচ্ছে ফ্রান্স, হ্যাঁ, ফ্রান্সের ধরো হচ্ছে ইনকাম ইনসিকিউরিটি, সেখানকার যে জনগোষ্ঠী আছে তাদের ইনসিকিউরিটি হচ্ছে লেস দেন 2%, কিন্তু জনগণ মনে করে যে হচ্ছে ও মাই গড আমাদের প্রচুর পরিমাণে, হ্যাঁ, তাদের পপুলিস্ট ভ্যালুস তুমি দেখো, সেখানে পপুলিস্ট ভ্যালু হচ্ছে 67, মানে 65%। সো তুমি দেখো যাদের এই যে দেখো, এরপর তুমি দেখো এই এটার নাম কি, বুলগেরিয়া, ইউক্রেন, হ্যাঁ, তাদের যত বেশি পরিমাণ দেখো, তাদের প্রচুর পরিমাণে, এটাকে কি বলবো, যে তাদের প্রচুর পরিমাণে হচ্ছে ইনকাম ইনসিকিউরিটি, এবং ইনকাম ইনসিকিউরিটির সঙ্গে সঙ্গে তাদের একই সঙ্গে আবার তাদের দেখো এটার নাম কি, পপুলিজম, সেখানে তত বেশি বাড়ছে। অর্থনৈতিক কন্ডিশন যত খারাপ, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার হচ্ছে এটার নাম কি, পপুলিজমও সেখানে তত বেশি, হ্যাঁ, মানে এটাকে কি বলবো, অনেক বেশি পপুলিজমটা সেখানে অনেক বেশি মানুষের মধ্যে ছড়ায় আছে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ইয়েস স্যার। দেখো ডেনমার্কে সেখানে ইনকাম ইনসিকিউরিটি কম, সেখানে পপুলিজমও কম, দেখছো? পপুলিস্ট ডিমান্ডও কম, পপুলিস্ট ভ্যালুও কম মানুষের মধ্যে। ওকে, সো এই যে অথরিটেরিয়ান ভ্যালু একই রকম, এটা যেরকম হচ্ছে পপুলিস্ট ভ্যালু,
আর একটা হচ্ছে অথরিটেরিয়ান ভ্যালুটাও তাদের মধ্যে একই রকম, এই যে ইনকাম সিকিউরিটি, ওই যে পভার্টি ইনসিকিউরিটি, হ্যাঁ পভার্টি রিস্ক যত বেশি, যেমন বুলগেরিয়াতে যত বেশি পভার্টি রিস্ক সেখানে অথরিটেরিয়ান ভ্যালু তত বেশি। সো তুমি যত বেশি ইকোনমিক গ্রেভেন্সের মধ্যে থাকছো তোমার মধ্যে তত বেশি অথরিটেরিয়ানিজম, তারপর তত বেশি তোমার মধ্যে এটার নাম কি, হ্যাঁ এই যে এটাকে কি বলে, এই পপুলিস্ট ডিমান্ড, এগুলো তত বেশি বাড়তে থাকবে। ওকে, ইনকাম গ্রেভেন্সের সঙ্গে এটা একটা ডাইরেক্ট লিঙ্কেজ আছে। ক্লিয়ার? ক্লিয়ার মাশায়েক? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, আমি অনেকগুলো আলাপ করেছি, সো তোমাদের কাছে ক্লিয়ার তো? মানে যে কালচারাল গ্রেভেন্স, হ্যাঁ ইমিগ্রেন্ট বাড়িয়ে যাচ্ছে, আমাদের সব চাকরি বাকরি দখল করে নিয়ে যাচ্ছে, বাড়িঘর দখল করে নিয়ে যাচ্ছে, আমাদের সংস্কৃতি ধ্বংস করে ফেলতেছে। সো এই যে দেখো এইগুলো, এই যে কালচারাল গ্রেভেন্স এবং অ্যাজ ওয়েল ইকোনমিক গ্রেভেন্স, হাউ ইট লিডস টু, কি বলবো, হাউ ইট লিডস টু তোমার হচ্ছে এই পপুলিস্ট ডিমান্ড অর পপুলিজম ইন মানে সোসাইটিস, ইন ভেরিয়াস সোসাইটিস। ওকে মাসুদা? Okay, Mashaik, any question? স্যার আচ্ছা, মানে এই যে লেফট পপুলিজম, এটা মানে পপুলিজমের যে স্কোপটা লেফট আর রাইট, আরে এটাও ব্লার। যেমন বাংলাদেশে যারা লেফট বা বাংলাদেশে যারা রাইট, ডিমান্ড গুলা খেয়াল করো, বাংলাদেশে কে যে লেফট কে যে রাইট। যেমন থিঙ্ক অ্যাবাউট তোমার হচ্ছে রোহিঙ্গা বিদ্বেষ, বাংলাদেশের কি লেফট অনেক মানুষের মধ্যে কি রোহিঙ্গা বিদ্বেষ নেই? রাইটিস্টদের মধ্যে কি রোহিঙ্গা বিদ্বেষ নাই? মানে এখানে ফলে মানে লেফট রাইট দিয়ে জিনিসগুলোকে বাংলাদেশে ব্যাখ্যা করা টাফ। রোহিঙ্গা বিদ্বেষ মানে মানে এটা একটা হুজুরের মধ্যেও যেরকম টু সাম এক্সটেন্ট পাবা, একটা ঢাকার একটা বড় প্রগতিবাদীর মধ্যেও পাবা, বুঝছো? টাফ, হ্যাঁ, যে তুমি পাবা না। তোমাদেরকে আমি বলছিলাম না গত ক্লাসে, আমি যখন ফিল্ড ওয়ার্কে গেলাম, একজন মৌলানা আমারে বলতেছে যে রোহিঙ্গাদের মতো নির্দয়, নিষ্ঠুর, বর্বর, মূর্খ জাতি সে দেখে নাই। ফলে মানে এটা সবার মধ্যে ইট ইজ ফাংশনিং। হ্যাঁ, পপুলিজমটা যে এক্সক্লুশনারি, বাংলাদেশের ক্ষেত্রে একটু টাফ। আবার বাংলাদেশে যে দেখো এই যে অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও, অমুক দেশের দালাল, তমুক দেশের দালাল, এই যে দেখো না তোমরা, এই রেটরিক গুলো দেখো না, পাবলিক রেটরিক গুলো খেয়াল করো, নোটিসড, বুঝছো জিনিসটা? সো বাংলাদেশে কে যে রাইট কে যে লেফট এইটা ব্যাখ্যা করাটা একটু টাফ। ওকে, হ্যাঁ বলো। তো স্যার মানে এখানে আবার মানে কনফিউশনটা এই জায়গায়, আমি জানি না যে এটাকে মানে কিভাবে আর্টিকুলেট করব, যে এই যে হোমোসেক্সুয়ালিটির এগেইনস্টে থাকা কিংবা প্রিম্যারিটাল সেক্সের এগেইনস্টে থাকা, এটা তো আমাদের বলতে গেলে হয় কালচার থেকে আসে বা রিলিজিয়ন থেকে, ওই ডিবেটে আমি যাব না। কিন্তু মানে কথাটা হচ্ছে যে এইটাকে যে যারা ডিফেন্ড করতেছে মানে পপুলিস্ট পার্টিরা, লোকজনকে তো মানে লোকজন যা চাচ্ছে আলটিমেটলি তাদেরকে সেটা শুনেই এটা এটা করে নিচ্ছে। তো স্যার আলটিমেটলি যখন একটা সময় তো এরকম ছিল যে মানে বেশ কয়েক জায়গায় পড়েছিলাম যে বাংলাদেশ আরো বেশি লিবারাল ছিল, মানে এগুলো না, এগুলো হচ্ছে রোমান্টিসাইজেশন। শুনো, এই যে আমাদের বন্ধু বান্ধবরা ফেসবুকে হুট করে লেখে বাংলাদেশে ইসলামের উত্থান হয়ে যাচ্ছে, হ্যাঁ সব দখল করে নিয়ে যাচ্ছে, দেখো না তোমরা এই ধরনের 2 দিন পর পর ফেসবুকে দেখো না? অনেকে বলে যে 80 সালের পরে জিয়াউর রহমান এসে ইসলামিকীকরণ করছে। কিন্তু তুমি, আমি জানি না তোমরা কখনো 1880, 2000 মানে 1900 সালের বাংলাদেশের সোসাইটি নিয়ে যে এথনোগ্রাফি গুলা হয়েছে, আমি জানি না তোমরা কখনো পড়েছো কিনা। রিলিজিয়াস সেম ধরনের ভ্যালুস ছিল, এটা নিয়ে অনেক ইন্টারেস্টিং বই আছে, তুমি দেখো। এম সুফিয়া উদ্দিন, এই যে ফেরদৌস আজমকে চিনো, আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি ইংলিশের টিচার, তার ছেলে হচ্ছে তারিক ওমর আলী, তার একটা ইন্টারেস্টিং বই আছে আগ্রারিয়ান ইসলাম। হ্যাঁ, তার ছেলে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করছে, খুব ইন্টারেস্টিং একটা বই। সে দেখছে 1920 সালে বাঙালি মুসলমানের যে অ্যাটিটিউড বা ভ্যালুস, সে নিজেও বলতেছে যে বাংলাদেশে 1920 সালে ইসলামিকীকরণ হচ্ছে। ফলে কেউ যদি বলে যে 2000 সালে ইসলামীকরণ হচ্ছে, মানে বুঝছো জিনিসটা, দেয়ার আর ইস্যুস। হ্যাঁ, আবার তুমি রাফি উদ্দিন, সে 1780 সাল, 1790 সাল, সরি 1880 1890, মানে ওয়াহাবি ট্রায়ালের পরের সময়টা নিয়ে সে কাজ করছে। তখনও সে বলতেছে বাংলাদেশে ইসলামিকীকরণ হচ্ছে, এবং সেখানকার মানুষের যে ভ্যালুস, তারপর হচ্ছে মানুষের যে অ্যাটিটিউডস। এরপরে সুফিয়া উদ্দিন, এই যে বিচারপতি, তোমরা সৈয়দ রেফাত দেখো না, সৈয়দ রেফাতের, আমি জানি না তোমরা চিনো কিনা, হ্যাঁ সৈয়দ রেফাতের মা জাতীয় অধ্যাপিকা ছিলেন। এই যে ব্যারিস্টার ইশতিয়াকের, আমি জানি না তোমরা এখানে অনেকের লয়ার স্টুডেন্ট আছে, ব্যারিস্টার ইশতিয়াকের নাম শুনতে পারো, মাসে একজন রিনোন ব্যারিস্টার সৈয়দ রেফাত, তার মা হ্যাঁ সোয়াসে পিএইচডি করেছেন আমার এক ইউনিভার্সিটিতে। তিনিও দেখতেছেন যে 1900 সালে এখানে, ফলে মুসলমান এখানকার যে মুসলিম জনগোষ্ঠী, তাদের যে রুচিবোধ, অ্যাটিটিউড, মানে
মানে বুঝছো জিনিসটা, এটা হচ্ছে আমরা নতুন ভাবে দেখতেছি একটা জনগোষ্ঠী, দ্যাট ইজ ডিফারেন্ট। বুঝছো বুঝছো ক্লিয়ার মাশায়েখ জিনিসটা? মানে স্যার ক্লিয়ার হচ্ছে, কিন্তু মানে অনেক কিছু মানে অনেক কিছু শ্যাটার করে দিলেন একবারে। কারণ মানে ওই রোমান্টিসিজমের না না, আমাদের এখানে লিবারেল ছিল, সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করতাম, এখন অনেক দুঃখে কষ্টে বসবাস করছি। এই যে একটা রোমান্টিসাইজিং আওয়ার ফাস্ট, রোমান্টিসাইজিং দ্য হিস্ট্রি, এইটাতে এটা এটা নানান দিক থেকে অনেকেই করে। মানে সোসাইটি মাত্রই হচ্ছে তোমার এটাকে কি বলবো, মানে সোসাইটি মাত্রই হচ্ছে এটাকে কি বলবো, এই কমপ্লেক্স, নানান ইস্যু আছে। কুড বি লিবারেল অর কুড বি ইলিবারেল, বাট অনেক কমপ্লেক্স ইস্যুস আছে, বুঝছো না? যেমন আমাদের এখানে পাকিস্তান যে সময়টা, আমি জানি না পাকিস্তান সময় বাংলাদেশের যে এলিট ক্লাস ছিল তাদেরকে নিয়ে কোনো ভালো এথনোগ্রাফি হয়েছে বাংলাদেশে? তাদের রুচিবোধ, আচার আকাঙ্ক্ষা, কিন্তু আমরা মনে করি পাকিস্তান মানেই হচ্ছে কি ইসলাম, সারাক্ষণ ঘরের মধ্যে কোরআন হাদিস সবকিছু। আসলে কি তা ছিল? না স্যার, পাকিস্তানের সময় যারা এলিট ছিল বা এলিট মুসলমান ছিল, তাদের আচার আচরণ এগুলো নিয়ে তো আমাদের দেশে কোনো ভালো এথনোগ্রাফি হয় নাই। বুঝছো জিনিসটা, এগুলো নিয়ে না আমাদের দেশে কোনো এথনোগ্রাফি হয় না। এই জন্য এগুলো নিয়ে এথনোগ্রাফি কেন করা উচিত? এই যে ভ্যালুজ, অ্যাটিটিউডস, এগুলো নিয়ে তুমি দেখবা তাদের ডিফারেন্ট ছিল। বরং আমরা রাষ্ট্রীয় অপারেশনের মাধ্য দিয়ে এখন অনেক জিনিসগুলোকে, মানে অনেক রিলিজিয়াস ইস্যুগুলোকে আমরা এখন ডিফারেন্ট ওয়েতে এগুলোকে শেপ রিশেপ করছি। আমি এত আলাপগুলোতে যাচ্ছি না, বাট আই এম স্কেপটিক্যাল in romanticizing certain periods of time. Sorry. Yes, please. Sir, just my last point to add is that I have seen this like very emerging trend, not really emerging, I have seen this happening for quite a while. যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে একটা মানে কনস্ট্যান্টলি একটা ফেমিনিস্ট ফিগার হিসেবে গ্লোরিফাই করার চেষ্টা করা হইতে থাকে, কিন্তু আমি যখন ওনার টেক্সট গুলা পড়ি, I don't really find anything as feminist as I can see from the like contemporary Western sense of feminism. তো সেইখানে আলটিমেটলি মানে জিনিসগুলো, এই রোমান্টিসিজম গুলা কেন করতেছে লোকজন, কিংবা ইভেন পাকিস্তানের যে কথাটা বললেন, আমি কয়েকদিন আগে কিছু আর্টিকেল পড়েছিলাম যে কালচারাল ডিফারেন্স আমরা মানে বাংলা পাঠ্য বইতে যেভাবে পড়লাম যে আমাদের মানে ধর্ম ছাড়া কোনো কিছু এক ছিল না, বাট when I looked deeper into it, we actually had many similarities. কারণ বাঙালিদের আন্তরিকতা এবং পাকিস্তানিদের আন্তরিকতা, ইটস ভেরি সিমিলার এন্ড অন দ্য ভেরি সেম লাইন। তাহলে এই যে পপুলার ডিসকোর্স গুলা, এই যে হিস্ট্রির এরকম একটা ফ্যাব্রিকেটেড ইনস্টিটিউশনালাইজেশন এন্ড প্রেজেন্টেশন, এইগুলোর সাথে কি একটা ওই মানে তোমাকে তো ওইটাই বললাম, এটা হচ্ছে এই যে পপুলিজম, এগুলোই তো পপুলিজম, মানে পপুলার রেটরিক, তাই না? যেমন পাকিস্তান সময় একটা পপুলার রেটরিক ছিল অ্যান্টি তোমার হচ্ছে এটার নাম কি, অ্যান্টি ইন্ডিয়ান একটা পপুলার রেটরিক ছিল না পাকিস্তান? হোল পাকিস্তান নিজের জন্মটাই তো হইছে অ্যান্টি ইন্ডিয়ান একটা পপুলার রেটরিক ছিল না? সো আমাদের এখন একটা অ্যান্টি তোমার এই যে এই ধরনের রেটরিক, আমাদের এখানে অ্যান্টি পাকিস্তান, অ্যান্টি ইন্ডিয়ান সকল ধরনের রেটরিক আছে। কারণ বাংলাদেশ তো আসলেই তো তোমার হচ্ছে 47 ইন্ডিয়া থেকে আলাদা হইলো, 71 পাকিস্তান থেকে আলাদা হইলো, দু জায়গা থেকে আলাদা হওয়ার তার হিস্ট্রি আছে, তাই না? দু জায়গা থেকে, ফলে এখানে দুটো পলিটিক্স তুমি দেখবা, দুটো পপুলিস্ট মানে ভার্সনও আছে কিন্তু আমাদের এখানকার তোমার হচ্ছে পলিটিক্যাল ডিসকোর্সে। হ্যাঁ, পপুলিস্ট ডিসকোর্স আমি ওই জন্য বলতেছি, কারণ তুমি সব জায়গায় পপুলিজম দেখবা। বাংলাদেশে তুমি হচ্ছে ধর্মীয় পপুলিজম দেখবা, বাঙালি পপুলিজম মানে সব জায়গায় আছে। রিলিজিয়াস পপুলিজম দেখো না তোমরা, এই যে ডিরেক্ট এই যে লালমনিরহাটের ছেলেটা মারা গেল কেন? জাস্ট নাথিং বাট দ্য আউটকাম অফ রিলিজিয়াস পপুলিজম, নাথিং এলস। কালকে দেখলাম যে প্রচুর পরিমাণে হিন্দুদের ঘরবাড়ি ভেঙে চুরে শেষ করে ফেলছে, তোমার দেখো নাই? এটার নাম কি, কুমিল্লায়, দেখো নাই? রিলিজিয়াস পপুলিজম, নাথিং এলস। মানে ভাই রে ভাই, এমন ভাবে যাচ্ছে, এগুলাকে থামান তো স্কোপ নাই। আবার কি বাঙালি জাতীয়তাবাদের পপুলিজম তোমরা দেখো না, শুনো নাই? পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তান ফিরে যা, দেখো নাই তোমরা এই স্লোগান? সো আমাদের এখানে বাঙালি পপুলিজম, ইসলাম, ধর্মীয় পপুলিজম, সকল ধরনের পপুলিজম আছে। হ্যাঁ, এবং খুব মানে দুটোটাই আবার সম্পর্কটা খুব ইন্টারেস্টিং। এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে দেখবা যে লাভ এন্ড হেট রিলেশনশিপ। মাঝে মধ্যে একটা একটাকে প্রচন্ড ঘৃণা, একটা শাহবাগে যায়, একটা সাপ্লায় যায়, আবার দুটোটা আবার মানে সোহরাওয়ার দিতে যায়, আবার পরকীয়ও করে, প্রণয়ও করে। হ্যাঁ, মানে সম্পর্কটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, খুব লাভ এন্ড হেট রিলেশনশিপ, বুঝছো? কখনো লাভ, কখনো মানে, বাট পপুলিস্ট ডিসকোর্স কিন্তু বাংলাদেশে হিউজ আছে। এই যে বললাম না, রোহিঙ্গাদেরকে ফেরত দাও, হ্যাঁ, ওরা আমাদেরকে সব খেয়ে ফেলতেছে, হ্যাঁ, একদম শেষ করে ফেলতেছে, আমাদের বন জঙ্গল শেষ করে ফেলতেছে, আমাদের এনভায়রনমেন্টের তো একদম শেষ। ওরা তো মিনিটে মিনিটে বাচ্চা দিয়ে তো পুরো আমাদের পুরো জনগোষ্ঠীকে শেষ করে ফেলছে। দেখো না রেটরিক গুলো তোমরা খেয়াল করো না? ইয়াবা দিয়ে তো আমাদেরকে শেষ করে ফেলছে। এই ধরনের এগুলো, দিস আর দ্য
Can you hear me? Oh my god, internetটা সরি I lost my connection, এখন ফিরে পাইলাম। সো বাংলাদেশে কিন্তু এই ধরনের সকল ধরনের পপুলিস্ট সব দিক থেকে পপুলিস্ট রেটরিক গুলো আছে, বুঝছো জিনিসটা? ক্লিয়ার সবাই তোমরা? ক্লিয়ার? Yes sir. ক্লিয়ার? Yes sir. হ্যাঁ, ওকে। স্টিল এনি কোশ্চেন? বুঝেছো জিনিসটা? আমি জানি না তোমাদেরকে আমি বুঝাতে পারতেছি কিনা। আচ্ছা, আমরা এখন পপুলিস্ট হ্যাঁ স্যার অনেক কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়ে আমার মনে হয়। না যদি পলিটিক্যালি চিন্তা করেন, এরা হেফাজত করে ঠান্ডা রাখতে হয়, এবার এরা আবার প্রগতিশীল না ভাই অনেকগুলো ইস্যু আছে। তুমি কমপ্লিকেটেড না বাংলাদেশে পপুলিজম সব জায়গায় আছে। আমি তোমাদেরকে বলছি, পপুলিজমটা তোমার এই যে বাঙালি জাতীয়তাবাদের মধ্যেও পপুলিজম আছে, ধর্মীয় বাংলাদেশে যে এখন একটা মানে ধর্মীয় জাতীয়বাদ আছে, যেটার এক্সিস্টেন্স আছে, সেখানেও পপুলিজম আছে। সব জায়গায় বাংলাদেশে কিন্তু পপুলিস্ট রেটরিক আছে। আবার তুমি দেখবা অন্যান্য এই যে ও যে একটু আগে এই যে ফেমিনিস্ট একটা মাশায়েখের কথা বলতেছে, তারপর হচ্ছে এটার নাম কি, অন্যান্য যারা তোমার হচ্ছে, হ্যাঁ, যেমন আমরাও তো অনেক পপুলিস্ট দাবি আমরা উত্থাপন করি না, হাজির করি না, বুঝো জিনিসটা? ফলে কোন পপুলিজমটা রিঅ্যাকশনারিজ, কোনটা রিঅ্যাকশনারিজ না, ওটা দেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, ওই জন্যই বলতেছি যে বার্নি স্যান্ডার্সও পপুলিস্ট, ট্রাম্পও পপুলিস্ট। ওকে, বাট হুইচ ওয়ান, মানে হুইচ টাইপস অফ পপুলিস্ট। ওকে, আচ্ছা, এখন আমরা মুলারের বইতে চলে যাই। একটু আমাদের তো শেষ করতে হবে, বুঝছো? অলরেডি আমরা 1 আওয়ার হয়ে গেছে। তোমাদের কারো কোনো আবার ক্লাস করবে কোনো শিডিউলের সঙ্গে? আমি যে ক্লাস নিচ্ছি, এই যে এখনো নিচ্ছি। Sir, I might need to leave at 6:45. কেন? একটু বাইরে যাব দাদুকে দেখতে। আচ্ছা, তাহলে তো আমি তোমাদেরকে, আচ্ছা, এখানে মুলার যিনি, মুলারের হচ্ছে মূলত আর্গুমেন্টটা হচ্ছে, খেয়াল করো, আমি জাস্ট একদম সংক্ষেপে শেষ করছি। ও মাই গড, কোথায় গেল? আচ্ছা, মুলারের আর্গুমেন্টটা হচ্ছে মুলার হচ্ছে পপুলিজমের একটা সংজ্ঞা দিচ্ছেন, তোমরা পড়ছো না পপুলিজমের সংজ্ঞাটা? এবং তিনি 3টা ফিচার আরোপ করছেন যে যারা পপুলিস্ট তারা হচ্ছে দে কলোনাইজ দ্য অকুপাই অর দ্য অকুপাই দ্য স্টেট। তারা রাষ্ট্র ক্ষমতাটাকে দখল করে। কলোনাইজ বা যে মডার্ন যে তারা যে স্টেটের মধ্যে আছে, ইউরোপিয়ান কনটেক্সটে উনি মূলত ব্যাখ্যা করেছেন, তারা রাষ্ট্রটাকে দখল করে। মানে উনি শব্দটা উচ্চারণ করেছেন যে তারা ক্ষমতায় আসে না, তারা থ্রু ডেমোক্রেসি অর থ্রু অথরিটারিয়ান যে উপায়ে পপুলিস্টরা ক্ষমতা দখল করুক, এটা টু সাম এক্সটেন্ট রাষ্ট্রটাকে দখল করে তারা এটাকে একটা অকুপেশন বা হচ্ছে কলোনিয়ালিজমরা যেরকম কায়েম করে, তারাও একই রকম ভাবে এই জিনিসটাকে কায়েম করে। মানে কি, যারা যাদেরকে তারা অপোনেন্ট মনে করে, তাদেরকে তারা টু সাম এক্সটেন্ট কলোনিয়ালিজমের মতো বা কলোনিয়াল সাবজেক্টের মতো তাদের বিরুদ্ধে আচরণ করে। এটা হচ্ছে মুলারের একটা ফিচার। সেকেন্ড হচ্ছে তারা যখন ক্ষমতা দখল করে, তাদের যারা পছন্দের লোক ওদেরকে স্পেসিফিক সুন্দর সুন্দর জায়গায় বসায়। সুন্দর সুন্দর জায়গায় মানে বসায়, কে জাজ হবে, কে তোমার হচ্ছে জুডিশিয়ারি কন্ট্রোল করবে, কে তোমার হচ্ছে ব্যুরোক্রেট হবে, কে কোন সচিব হবে। মানে এটা মেধার ভিত্তিতে হয় না বা কোনো জিনিসের ভিত্তিতে হয় না, যেটা যে তাদের পছন্দের মানুষ সেই শুধুমাত্র আপিল বিভাগের জাজ হবে, আদারওয়াইজ তোমাকে আজীবন হাইকোর্টের জাজ হয়ে থাকতে হবে, বুঝছো জিনিসটা? আদারওয়াইজ তুমি বনসাই হয়ে থাকবা, তুমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আছো, তোমাকে আমি সচিব বানাবো বা ডিসি বানাবো, তুমি যদি আমার মানে মতাদর্শে বিশ্বাস করো বা আমার চিন্তায় বিশ্বাস করো, দেন আমি তোমাকে বানাবো, না হলে আমি তোমাকে বানাবো না, বুঝছো জিনিসটা? সো এই প্র্যাকটিসটা সেখানে থাকে। আরেকটা হচ্ছে ক্লায়েন্টেলিজম। তিনি আরেকটা ফিচার বলছেন যে তোমরা এই যে ক্লায়েন্টেলিজম বুঝো তো? ক্লায়েন্টেলিজমটার হচ্ছে উদাহরণটা দিই। ধরো হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির উদাহরণ দিই, যেমন হচ্ছে কি করে যে আমি তোমারে আমি কি করব যে 4-5টা কনস্ট্রাকশনের তোমাকে আমি ঠিকাদারি দিব। হ্যাঁ, তুমি একজন বড় স্টুডেন্ট লিডার, আই উইল গিভ ইউ দ্য, তোমার হচ্ছে এটার নাম কি, এই যে এটার নাম হচ্ছে এই যে ঠিকাদারি, যেটা তোমরা ঠিকাদারি নাম শুনছো না? ঠিকাদারি তো বুঝো, ঠিকাদারি কি জিনিস? যে কনস্ট্রাকশনটা আমিই বানাবো, ঠিকাদারি বুঝো তো? হোয়াট ইজ, মানে এই জিনিসটা বুঝো তোমরা? জি স্যার বুঝি স্যার। সো জি স্যার, তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমি 20 তলা একটা বিল্ডিং বানাবো, তোমার ঠিকাদারি দিব, কিন্তু তুমি যে কাজটা করবা
তুমি কি করবে, আমার পক্ষে অনেকগুলো স্টুডেন্টকে জড় করায়া তুমি হচ্ছে এটার নাম কি মিছিল করাবা, আমার পক্ষে আমার যে দাবি দাওয়াগুলো আছে এগুলো করবা। সো সে কিছু একটা করে দিচ্ছে, আবার তার কিছু একটা করে দিচ্ছে। ওই যে তোমরা রিফন ভিডিওর গান শোনো না, আমার থেকে কিছু তোমার থেকে কিছু জন্ম নিবে নতুন, কি জানি তোমরা রিফন ভিডিওর নাম শুনেছো? ফেসবুকে দেখো না রিফন ভিডিও, জি স্যার, জি স্যার। আমার থেকে কিছু তোমার থেকে। সো ক্লায়েন্টেলিজমটা হচ্ছে এরকম, আমি তোমারে কিছু দিব, তুমি আমারে কিছু দিবা। বুঝছো জিনিসটা? আমি তোমারে ঠিকাদারিগুলো দিয়ে দিলাম, তুমি আমার পক্ষে মিছিল মিটিং এর লোক, আমি একটা সমাবেশ করবো আজকে সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু আমার পক্ষে তো 3 লাখ লোক জড় করা সম্ভব না, আমার থেকে তো অনেক লোক দেখাইতে হবে আমাকে। সো তুমি হচ্ছে পলিটিক্যাল লিডার, তোমাকে আমি এই রোড গুলার কনস্ট্রাকশন করার তোমারে আমি ঠিকাদারিটা দিয়ে দিব, আর তুমি আমার পক্ষে অনেকগুলা লোককে আমার পক্ষে স্লোগান দেওয়ার জন্য নিয়ে আসবা। বুঝছো? এটাকে বলে ক্লায়েন্টেলিজম। বুঝছো? বুঝাইতে পারছি আমি মাসায়? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসো এই যে এইভাবে 3 ভাবে যে তিনি ব্যাখ্যা করেছেন, আরো খুব ইন্টারেস্টিং মুলারের বইটা যদি তোমাদের, কারণ আমি তোমাদেরকে এত বই সাজেস্ট করতে পারতেছি না, সরি, তোমরা অনেক ছোট মানুষ, অনেক শিখতেছো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বাট হচ্ছে আমরা আমাদের সময় তো যাই হোক আমি সেগুলো নিয়ে আর বলতে চাচ্ছি না, বাট যেটা হচ্ছে অন্তত পড়ো যদি সময় পাও। হ্যাঁ, মুলারের ইরফান এই জিনিসটাকে ক্রিটিক করেছেন, তিনি বলতেছে যে মুলার যে ব্যাখ্যাটা করেছেন এই 3টা ফিচার দিয়ে ব্যাখ্যা করেছেন, তিনি সেখানে দুটো জিনিসকে মিস করে গেছেন। একটা হচ্ছে তিনি পপুলিজমকে মোস্টলি একটা পলিটিক্যাল রেটরিক বা পলিটিক্যাল নির্বাচনের জায়গা থেকে উনি ব্যাখ্যা করেছেন, এক। 2 হচ্ছে তিনি যারা পপুলিজমের ভিকটিম, যারা অ্যান্টি পপুলিস্ট মানে পপুলিস্ট এই যে মুভমেন্টে যারা ভিকটিম, তাদের তাদের ভিশনটা দেখেন নাই। সেকেন্ড হচ্ছে মিলার ট্রিটমেন্ট অফ রিলিজিয়ন অ্যাজ কনস্টিটিউটিভ অফ পপুলিজম ইজ লিটল বিট থিন। এটা কেন থিন? তিনি এটা ইন্ডিয়ার প্রেক্ষাপট থেকে দেখাইছেন, এবং ইন্ডিয়ার প্রেক্ষাপট থেকে দেখাইতে গিয়া আমি এত এখন আলাপ যেহেতু তোমাদের সময় নেই, অলরেডি সেখানে তিনি প্রথমে মুকুলিকা ব্যানার্জি হচ্ছে এলএসির টিচার, তিনি বলতেছেন যে এটার নাম কি, ইন্ডিয়ার উনি একটা হিস্ট্রি দেখাইলেন, ইন্ডিয়ার হিস্ট্রিতে যে সাবারকার, আমি জানি না তোমরা গোয়ালকার নাম শুনছো কিনা, তারা যখন ইন্ডিয়ান নেশন কল্পনা করতেছিল 1920 সালে 30 সালে, তখন তারা বলতেছে যে ইন্ডিয়ান নেশনটা হচ্ছে হিন্দুদের নেশন, এবং সেখানে তোমার হচ্ছে যারা মুসলিম তারা হচ্ছে মোস্টলি মানে বহিরাগত বিদেশি। বুঝছো? সো তারা হচ্ছে ইন্ডিয়ান জাতির অংশ না। সো এই ধরনের একটা ব্যাখ্যা, এই ব্যাখ্যাটাকে মানে এটা সেখানে খুবই একটা পপুলার ন্যাশনালিস্ট ডিসকোর্স ছিল। পরবর্তীতে এটার আবার বিরোধী তিনি বলতেছেন যে মুকুলিকে বলতেছেন এই যে একটা ব্যাখ্যা ছিল আল্ট্রা ন্যাশনালিস্ট ব্যাখ্যা, এর বাইরে সেখানকার একটা প্লুরালিস্ট ব্যাখ্যা ছিল যে হিন্দু মুসলমান সবাই নিয়ে একটা ইন্ডিয়া। সে প্লুরালিস্ট ব্যাখ্যাটাকে দিয়েছেন, সে প্লুরালিস্ট ব্যাখ্যাটা দিয়েছেন গান্ধী, এবং সে প্লুরালিস্ট ব্যাখ্যাটা দিয়েছেন হচ্ছে এটার নাম কি নেহেরু। কিন্তু ইরফান এই যে গান্ধীকে যে প্লুরালিস্ট আকারে হাজির করা হচ্ছে, সে অনেক পপুলিস্ট, সবাইকে মিলে ঝুলে থাকতে চাইছে, তিনি সেটাকে কোশ্চেন করেছেন যে গান্ধী tacitly formed an alliance with those who believed in a restitution of Hindu domination. Gandhi's commitment to non-violence was no more than tactical and riddled with contradictions. উনি গান্ধীর কোশ্চেনটাকে কন্ট্রাডিকশন করছেন, কারণ তিনি গান্ধীর একটা শব্দকে তিনি হচ্ছে জাস্ট মাসায় ক্যান ইউ রিড ইট আউট, এই গান্ধীর শব্দটা রিড আউট করতে পারবা? এখানে কি লিখছেন? If later they, the Muslims, betray you, you can shoot them. You may shoot 1 or 2 or a certain number. We must be brave and trust the Muslims. If later they violate the trust, you can cut off their head. 1947 সালে ভারত রাষ্ট্র হওয়ার পরে গান্ধী সেখানকার যে জনগোষ্ঠী তাদেরকে বলতেছে, যেহেতু আমরা একটা ইন্ডিয়ান রাষ্ট্র বানাই ফেলছি, মুসলিমদের সাথে অন্যদের সঙ্গে সবার সঙ্গে মিলাই জুলাই বানাই ফেলছি, এখন যেহেতু মুসলমানরা আমাদের সঙ্গে আছে, মানে এই যে মুকুলিকা তাকে যেরকম ভাবে রোমান্টিসাইজ করছে যে গান্ধী মানে হচ্ছে প্লুরালিজমের কথা বলেছেন হিন্দু মুসলমান নির্বিশেষে, ইরফান এটাকে ক্রিটিক করছেন এরকম ভাবে মানে গান্ধীর এটাও কন্ট্রাডিকশনে ভরা। কিভাবে গান্ধীর কন্ট্রাডিকশনে ভরা? গান্ধী বলতেছেন যে আরে ভাই মুসলমানদেরকে এখন একটু ট্রাস্ট করো, পরে যদি তোমাদের সঙ্গে যদি বিট্রে করে তখন তুমি তাদেরকে কি করতে পারো, তারা যদি তোমার ট্রাস্টের ভায়োলেট করে বা কাট অফ দেয়ার মানে তুমি বিট্রে করে তোমার সঙ্গে, তখন তুমি তাদেরকে মাইরো কাইটো, এখন একটু থামো। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? এবং ইন্টারেস্টিংলি আমি জানি না তোমরা হচ্ছে ফলো করছো কিনা ডিবেট গুলা, পড়েছো কিনা, এটা পড়েছো কেউ?
এটা পড়েছো, জি, স্যার, পড়েছি। আর্টিকেলটা পড়েছো? এবং অনেক একই কষ্টে। রকম ভাবে তিনি দেখাইছেন যে নেহেরু যখন হচ্ছে, এটার নাম কি, নেহেরু তার যে একটা ব্রাহ্মণিক যে আইডেন্টিটি, হ্যাঁ, এবং নেহেরুর এখানে একটা ইন্টারেস্টিং আছে, দ্য উইল অফ দ্য রিলিজিয়াস মেজরিটি উইল প্রিভেইল। হ্যাঁ, উনার নেহেরুর সময় তাকে যত বেশি আমরা বলি না যে হচ্ছে উনি অনেক বেশি তোমার প্লুরালিস্টিক অনেক কিছু, ইরফান বলতেছেন যে তার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেও এক ধরনের মানে ডেসপাইট বিং পপুলিস্ট, হ্যাঁ, এই যে যারা অ্যান্টি পপুলিস্ট, যারা মানে পপুলিজমটা যাদের বিরুদ্ধে হচ্ছে, তারা তখনও কিন্তু এট দ্যাট মোমেন্ট দে আর মার্জিনালাইজড উইদিন দ্য ন্যাশনাল ডিসকোর্স। বাংলাদেশের প্রেক্ষাপটেও তুমি দেখো যারা মাইনরিটিস, হ্যাঁ, তুমি দেখো মাইনরিটিসরা নানান ভাবে পৃথিবীর সকল দেশে দেখবা, মেজরিটি দেশে মাইনরিটিসদেরকে নানান ভাবে এই যে পপুলিস্ট যে পলিটিক্স, এটা তারা প্রাইমারি ভিকটিম থাকে, এই যে এক্সক্লুশনারি বা রিঅ্যাকশনারি যে পপুলিজম। সো ইন্ডিয়াতে যারা একদম যাদেরকে একদম বেস্ট মনে করা হচ্ছে, তাদের মধ্যে এই প্র্যাকটিস গুলো দেখা যাচ্ছে। এবং তোমার হচ্ছে উনি লাস্টে এগুলো নিয়ে তো অনেকগুলো ইন্টারেস্টিং তিনি ডিবেট হাজির করেছেন যে নেহেরুর সময় হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইন হায়দ্রাবাদ, কাশ্মীর, মানে ফরগটেন, এটার নাম কি, এই যে এটার নাম কি, এই ফরগটেন জেনোসাইড। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ভ্যান্ডারভির, উনি বলতেছেন যে সে নিজেকে যত কিছুই বলুক, the Indian dreams of the nation always takes religion as one of the main aspects of national identity. মানে ইন্ডিয়া যা কিছুই বলুক, তার নিজের মধ্যে এক ধরনের হিডেন হিন্দু ন্যাশনালিজম ছিল। পার্থ চ্যাটার্জি, তোমরা বইটা পড়েছো কিনা জানি না, তিনি একই আর্গুমেন্ট করেছেন যে 47 এর পরে বা 71 এর পরে বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেল, পাকিস্তান থেকে বের হয়ে গেল, কিন্তু দুই বাংলা থেকে কোনো মানুষ কিন্তু চায় নাই যে দুটো বাংলা মিলে আরেকটা বাংলা হোক। চেয়েছে? দুই পক্ষ থেকে কেউ চেয়েছে? দুই পক্ষ থেকে কেউ চেয়েছে? দুই পক্ষ থেকে কেউ চেয়েছে দুই বাংলা এক হয়ে যাক? স্যার গান্ধী একটা বইতে পাইছিলাম স্যার, গান্ধী বলছিল যে কাশ্মীর আর বাংলাটা যাতে ভাগ না হয়। না, আমি সে আলাপগুলোতে যাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে আমাদের এখনকার উদাহরণ। আচ্ছা, মানুষটা চাইনি। 71 এর পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দু বাংলা এক হোক কেউ চাইছে? চাইনি। মানে এটা হচ্ছে ভ্যান্ডারভির একটা ইন্টারেস্টিং থিস আছে, তোমার ন্যাশনালিজম ইন্টারেস্টিং থিস আছে, যে কারণ বাঙালি যতই নিজেকে বাঙালি জাতীয়তাবাদ বলুক, ইন্ডিয়া নিজেকে যতই সেকুলার বলুক, তাদের দু গ্রুপেরই এক ধরনের হিডেন রিলিজিয়াস ন্যাশনালিজম, কিন্তু একটা হিডেন রিলিজিয়াস ন্যাশনালিজম আছে দুটার, মানে একটা হিডেন ফর্মস অফ ন্যাশনালিজম আছে, বুঝছো? এই কারণে মানে তার যে একটা ইসলামিক জায়গা, ওর যে একটা হিন্দু জায়গা, মানে হিডেন জায়গাটা, এটা হিডেন, এটা মানে প্রকাশ্যে কেউ বলবে না বা প্রকাশ্যে কেউ স্বীকার করবে না, কিন্তু তার হিডেন জায়গাটা রয়ে যায়। বুঝছো জিনিসটা? বুঝছো জিনিসটা? ক্লিয়ার? ওকে। সো এই যে এরপরে এখানে অনেকগুলো এই যে তোমার এই যে মোদির একটা ইন্টারেস্টিং কথা বলা, আমি জানি না তোমরা এগুলো পড়েছো কিনা, এগুলো নিয়ে আলাপ করতে গেলে আরো বিশাল আলাপ। তো ওনার বক্তব্য হচ্ছে যে জুনাইদের একটা কেস নিয়ে আসছে, যে একটা ছেলেকে যখন মেরে ফেলছে, এবং মোদির যে নর্মাল যে ইয়াগুলো আছে, হ্যাঁ, রেটরিক গুলো আছে 9/11 এর পরে, যে আমাদের রাষ্ট্রটা হচ্ছে এটা আমাদের রাষ্ট্র, এটা কোনো মানে মুসলিম মানেই হচ্ছে এই যে 9/11 এর পরে ব্র্যান্ড লেভেলিং করা হচ্ছে। হ্যাঁ, এই যে ব্র্যান্ড লেভেলিং করা, এই জিনিসটাকে ইরফান বলছেন যারা পপুলিজম যখন রাজনীতি করছে, এটা একই সঙ্গে তিনি বলতেছেন যারা অ্যান্টি পপুলিস্ট, তারা যে কি ধরনের সোশ্যাল কালচারাল ডিসক্রিমিনেশনের শিকার হয়, সোশ্যালি কি ধরনের প্রবলেম শিকার হয়, সেগুলোকেও যাতে আমলে নেওয়া হয়, তাদের চোখ দিয়েও যাতে পপুলিজমটাকে দেখা হয়। এরা ছিল হচ্ছে মোস্টলি ইরফানের আর্গুমেন্ট। ক্লিয়ার? আমি আর আলাপ করতে চাচ্ছি না, তোমরা একটু দেখে নিও, ওকে? কারণ তোমাদের অলরেডি আই হ্যাভ টেকেন টু মাচ টাইম। এনি কোশ্চেন? Any question? Any question? Don't have any question. No sir. Okay. So thank you so much. আমি হচ্ছে একটু পরেই আমি তোমাদের এই যে ক্লাস টেস্টের ডিটেইল I will upload। তোমার হচ্ছে তোমরা আমাকে বলো নাই, আমি তোমাদেরকে বলেছিলাম কোন কোশ্চেনটা দেওয়ার জন্য। সো মোস্ট প্রবাবলি স্টেট অফ নেচার থেকে আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, ওকে? স্যার এর মধ্যে এটা সাবমিট করে দিও গুগল ক্লাসরুমে। হ্যাঁ স্যার, এটা কিভাবে হবে? অ্যাসাইনমেন্ট টাইপ স্যার? অ্যাসাইনমেন্ট। আচ্ছা, আমি তো পপুলিজম নিয়েও দিতে পারি, তাই না? পপুলিজম দিয়েই দিই, বাংলাদেশের প্রেক্ষাপটে পপুলিজমটাকে ব্যাখ্যা করো, ওকে? অ্যাকর্ডিং টু ইরফানস আর্টিকেল। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, বাই বাই, টাটা।